BCS কনফিডেন্স। আচ্ছা, অর্গানাইজড বাই BCS কনফিডেন্স। এগুলো সব কিন্তু ইন্ট্রো যাচ্ছে। পরে দিয়ে জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে জানি না কেউ চিনেন কিনা বা কারো নাম মনে আছে কিনা, মানে আমার কি চিনেন কিনা ভুলে গেছেন করোনার মধ্যে। আপনাদের সামনে কিন্তু সেই ভয়ঙ্কর টপিক বাংলা নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা জানেন এই বাংলাটা, একে তো আমরা বাংলা পড়িই না, বাংলা আমাদের কাছে নফল সাবজেক্ট। 2 নম্বর হচ্ছে কোনো কারণে যদি আমরা বাংলা পড়িও, আল্লাহর রহমতে বাংলা একাডেমি আমাদের কয়েকদিন পর পর নিত্য নতুন এমন কিছু উদ্ভব নিয়ম আবিষ্কার করে, সে পরীক্ষার খাতায় কোনটা লিখবেন, বর্তমান ব্যবহারে কোনটা লিখবেন, মানুষের সাথে কথা বলতে কোনটা লিখবেন। রিসেন্টলি আপনারা দেখতেছেন গরু গরু, তারপর কেউ বলতেছে পটল ইত্যাদি বানান নিয়ে বিরাট ঝামেলা। ভাই আজকে কোনো বানানের ক্লাস হচ্ছে না, এজন্য আপনারা বেঁচে গেছেন। আজকে এমন একটা ক্লাস নেওয়া হবে, আপনি যাই উচ্চারণ করেন না কেন তাই রাইট। বুঝতে পারছেন কিভাবে? দেখেন, যেমন আমরা যেটাকে বলি পানি, নোয়াখালীর ভাষায় এটা একটা হানি। আচ্ছা, এখানে বাংলা এখানে মিক্স করতে পারবে কি? করতে পারবে। আমি হানি কমু। আমাদের নোয়াখালী বা চাঁদপুরের মধ্যে দেখবেন ফরে প বলে, পরে ফ বলে। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর একটা আঞ্চলিক বা প্রত্যেকটা দেশেরই কিন্তু আঞ্চলিকতা আছে। এই আঞ্চলিকতা কিন্তু প্রত্যেকটা দেশের কিন্তু গর্ব। এখানে কিন্তু কোনো ধরনের সংকীর্ণতা বা সীমাবদ্ধতা না। সুতরাং বাংলা একাডেমি কি বানান করুক আর না করুক, ওই আমাদের নোয়াখালীর মতো বলতে হবে পক্কার পছন্দ বিন্দু আকার 5 টাকা, 5 টাকা কয় হাঁসটিয়া, এরকম অবস্থা। তো আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তন। তো জানেন রীতিমতো ধ্বনি পরিবর্তন নিয়ে বাংলা বানান নিয়ে কিছু পরে বলবো, আমি এখন এই ভয়ঙ্কর টপিকে যাইতে চাচ্ছি না। আচ্ছা, ধ্বনি পরিবর্তন নিয়ে ক্লাস করার আগে আপনাদেরকে দেখেন কিছু একটু ঝামেলা করি আপনাদের সাথে। ধ্বনি পরিবর্তন নিয়ে ক্লাস করার আগে প্রথম কোশ্চেন আমি লিখে দিচ্ছি। ধ্বনি পরিবর্তিত হয়ে যে ভাষা সৃষ্টি হয়, যে ভাষা সৃষ্টি হয় তার ইংরেজি পরিভাষা কি? ধ্বনি পরিবর্তিত হয়ে যে ভাষা সৃষ্টি হয় তার ইংরেজি পরিভাষা কি? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই ঝামেলাটা এখানে কি, ধ্বনি পরিবর্তন হয়ে যে ভাষা সৃষ্টি হয় তার ইংরেজি পরিভাষা কি? ভাই আপনারা স্লাইডের দিকে দেখে লাভ নাই, আমাদের যেহেতু ধ্বনি পরিবর্তন, আমরা এই জন্য চাইনিজ ভাষা কনভার্ট করে পরে স্লাইডটা বুঝাচ্ছি, পরে বুঝাবো। দেখেন এই কোশ্চেনটা BCS বা জব লেভেলে এইভাবে কোশ্চেনটা আসে। মনে করেন আপনাকে বলা হলো ভাই নাক কোথায়, আপনি এইভাবে দেখিয়ে দিলেন, তাহলে হবে না। নাক এইভাবে দেখাবে। কিভাবে দেখি, কেউ অ্যান্সার করেছেন কিনা জানি না। আমরা জানি ধ্বনি পরিবর্তন হয়ে যে ভাষা সৃষ্টি হয়, ধ্বনি পরিবর্তন হয়ে কোন ভাষা সৃষ্টি হয় আমরা সেটাকে বলি আঞ্চলিক ভাষা, বা আরেকটা নাম আছে এটার উপভাষা। ধ্বনি পরিবর্তন হয়ে কোন ভাষা সৃষ্টি হয়? আঞ্চলিক ভাষা বা উপভাষা। আর উপভাষার ইংরেজি কি? ডায়ালেক্ট। শেষ। বুঝতে পেরেছেন? কোশ্চেনটা কিন্তু খুব ঘুরানো একটা কোশ্চেন। ধ্বনি পরিবর্তন হয়ে যে ভাষা সৃষ্টি হয় তার ইংরেজি পরিভাষাটা কি? ইংরেজি পরিভাষাটা হচ্ছে ডায়ালেক্ট। যেমন আরেকটা সহজ একটা কোশ্চেন দিই। আপনারা জানেন ছাড়পত্র কার লেখা? সুকান্ত ভাইয়ের লেখা। বহুত কিছু লিখছে। আমাদের BCS পরীক্ষায় বা জব পরীক্ষাগুলোর মধ্যে আপনারা দেখবেন একটা করে পরিভাষা আছে, জানেন আপনারা? 38তমতে অ্যাটেস্টেড নিয়ে কিন্তু পুরো একদম কুরুক্ষেত্র লেগে গেছে। অ্যাটেস্টেড অর্থ কি? সত্যায়িত না প্রত্যায়িত, এটা কিন্তু মারামারি লেগে গেছে। তো এই ছাড়পত্র এর ইংরেজি পরিভাষা কি? আমরা যখন ক্লাস করেছিলাম ম্যাক্সিমাম আপনারা অ্যান্সার দিয়েছিলেন রিজাইন লেটার, কেউ কেউ বলছে টিসি, অনেক কিছু লিখছেন। আসলে একটাও ঠিক না। ছাড়পত্রের ইংরেজি হচ্ছে পাসপোর্ট। আমি ইংলিশ বানানে যাব না, বাংলা দিতে লিখলাম, কারণ আমার ইংলিশ বানান প্রচুর ভুল হয়। আবার ইংরেজি স্যার আমার সামনে আছেন। বুঝতে পারছেন? ছাড়পত্রের ইংরেজি পরিভাষাটা কি? পাসপোর্ট। তো এইভাবে সিম্পল কোশ্চেন কিন্তু আমরা বোর্ডে ভুল করে আসি। বুঝা গেছে? আর ধ্বনি পরিবর্তন তো সাধারণের মধ্যে অসাধারণ একটা টপিক। তাহলে এবার বুঝেন কি হইতে পারে এখানে। আচ্ছা, আরেকটা সিম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করি।
এগুলা ভূমিকা র্যাকেট খেলার আগে দেখছেন না ফাইট করে? আমরাও ক্লাসে যাওয়ার আগে একটু ফাইট করতেছি আপনাদের সাথে, যে আপনাদের বাংলা মনে আছে কিনা। আসেন, এই ধ্বনি পরিবর্তন টপিকটা পড়ার আগে দেখি আরেকটা সহজ একটা কোশ্চেন। বলেন তো, আহ, আঞ্চলিক ভাষার অভিধান এটা কে লিখেছেন? আঞ্চলিক ভাষার অভিধান এইটা কে লিখেছেন? আঞ্চলিক ভাষার অভিধান, আপনারা ঝটপট অ্যান্সারটা করে দিবেন। আঞ্চলিক ভাষার অভিধান এইটা কার লেখা? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা মূল টপিকে এবার যাই। ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কি? ফার্স্ট কোশ্চেন, অনেকেই বলে একটা ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন আমরা ম্যাক্সিমাম সময় এমন লিখি স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, এগুলা একটাও রাইট না। ধ্বনি পরিবর্তন হচ্ছে 4 প্রকার। আবার বলতেছি, ধ্বনি পরিবর্তন হচ্ছে 4 প্রকার। এখন এই 4 প্রকার কি কি এটা আমরা অনেকেই জানি না। এই যে 4 প্রকার ধ্বনি পরিবর্তন কি কি, তবু আমি সহজভাবে বলে দিচ্ছি। ধ্বনি পরিবর্তনের মধ্যে লোপ পেতে পারে, আগমন ঘটতে পারে, দুটো ভিন্ন ধ্বনি এক হতে পারে, ভিন্ন ধ্বনি সম্পূর্ণ ভিন্ন ধ্বনি এক হতে পারে, আর হচ্ছে যে প্রায় সমার্থক শব্দ, প্রায় সমার্থক ধ্বনি বা সম উচ্চারণ ধ্বনি এক হতে পারে। এগুলা কিছুই এখনো বুঝেন নাই, ক্লাস শেষে বুঝবেন। ধ্বনি পরিবর্তন 4 প্রকার, শুধু একটু মনে রাখবেন। ধ্বনি পরিবর্তন 4 প্রকার, এটা স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন না। ধ্বনি পরিবর্তন 4 প্রকার, শুধু এতটুকুই মনে রাখবেন বাস। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ইয়া করি। আচ্ছা, তাহলে এই ভূমিকাগুলো এমনিতেই গেল আগে আমাদের। আবারও বলতেছি, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে ধ্বনি পরিবর্তন কত প্রকার। অনেকে আমরা লিখি 2 প্রকার, স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। বিষয়টা একটাও রাইট। বাংলা একাডেমির উচ্চারণ অভিধানে দেওয়া আছে ধ্বনি পরিবর্তন হচ্ছে 4 প্রকার। আমরা একটু পরে আপনাদের সবগুলো কমেন্টস এর রিপ্লাই দিব। আগে আমাকে বলেন এই জিনিসগুলো বুঝেছেন কিনা, যে ধ্বনি পরিবর্তন হয়ে কোন ভাষা সৃষ্টি হয়। আমাদের প্রথম কোশ্চেন ছিল এটা। আঞ্চলিক ভাষার অভিধান এইটা কে লিখেছে? 3 নম্বর কোশ্চেনটা ছিল ধ্বনি পরিবর্তন কত প্রকার। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনাকে যদি কোশ্চেন করা হয় বাংলাতে, এগুলা কিন্তু একটাও মূল পড়া না, এগুলো সব এখনো আমরা ভূমিকায় আছি। আপনাকে যদি কখনো কোশ্চেন করা হয় ধ্বনি এবং বর্ণ এগুলোর মধ্যে পার্থক্য কি, এটা আমরা অনেকেই বুঝি না। ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি? যেমন কথার কথা আমি লিখলাম একটা শব্দ ধ্বনি, নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ। আচ্ছা, নাসিক্য বর্ণ কত প্রকার? এটা আমরা অনেকে দেখেন, আমরা জানি নাসিক্য বর্ণ কত প্রকার। উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টা হচ্ছে নাসিক্য বর্ণ। এটা আমরা ভুল করে থাকি। আচ্ছা, বর্ণ ইংরেজি কি? আমরা জানি বর্ণ ইংরেজি হচ্ছে লেটার। লেটার দেখা যায় কিনা? লেটার দেখা যায়। এখন আপনাকে যদি কোশ্চেন করা হয় নাসিক্য ধ্বনি কত প্রকার বা নাসিক্য ধ্বনি কতটি, এবার ভালো করে বুঝে নেন। প্রথমটা কি বলছিলাম? নাসিক্য বর্ণ কত প্রকার। বর্ণ ইংরেজি কি? লেটার। লেটার দেখা যায় কিনা? যায়, দেখা যায়। কিন্তু এখানে কোশ্চেনটা করা হচ্ছে নাসিক্য ধ্বনি। ধ্বনি মানে কি? সাউন্ড। সব সাউন্ড কি দেখা যায়? না, সব সাউন্ড দেখা যায় না। তাহলে এবার দেখেন, আমরা উচ্চারণ যদি করি তাহলে দেখবেন উ এবং ইয় দুইটা উচ্চারণ কিন্তু নাকের মধ্য থেকে আসে। উ এবং ইয় এই দুটোর উচ্চারণ কিন্তু নাকের মধ্য থেকে আসে, এই জন্য এটা হচ্ছে দুটো মিলে একটা বর্ণ। মূর্ধন্য এবং দন্তন্য এই দুটোর উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্য এটাও একটা বর্ণ। ম উচ্চারণ একটা। আচ্ছা, আবার বলতেছি ভালো করে বুঝে নেন। যদি কোশ্চেন করা হয় নাসিক্য বর্ণ কতটি, তাহলে অ্যান্সার কি হবে? 5টা। কিভাবে? যেমন এই যে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। কিন্তু যদি কোশ্চেন করা হয় নাসিক্য ধ্বনি কয়টা, তাহলে অ্যান্সার হবে 3টা। কেন 3টা হবে? দেখেন, উ আর ইয়র উচ্চারণ নাকের মধ্য থেকে হয়, মানে উচ্চারণ স্থল এক। মূর্ধন্য এবং দন্তন্যর উচ্চারণ সেম সেম, মর উচ্চারণও কিন্তু সেম।
বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন আপনারা? একটু দেখি আপনাদের কমেন্টস গুলো। আচ্ছা স্যার, ধ্বনি কি? আচ্ছা বলতেছি জয়নাল, ভাষা কিভাবে আসলো? ভাষা আস্তে আস্তে। ধন্যবাদ। সায়েন্টিফিক সাবজেক্ট মনে হয় বাংলাটা, আসলে বাংলাটাকে সায়েন্টিফিক সাবজেক্ট। জাহিদ রাজু ধন্যবাদ। ডক্টর শহীদুল্লাহ, ডক্টর মুহম্মদ কিন্তু বুঝি নাই। আচ্ছা, বুঝি নাই। নাসিক্য ধ্বনি 5টি না, এটা বাংলা একাডেমির অভিধানের মধ্যে দেওয়া আছে নাসিক্য ধ্বনি 3টি। কিভাবে? বাংলা একাডেমির অভিধান বলতেছি, বর্তমান গবেষণা। নাসিক্য বর্ণ 5টি, নাসিক্য ধ্বনি কিন্তু 5টি না। আবার বুঝাচ্ছি, যেমন যদি কোশ্চেন করা হয় ব্যঞ্জন বর্ণ কয়টি স্যার, ব্যঞ্জন বর্ণ, তাহলে অ্যান্সার কি হবে? ব্যঞ্জন বর্ণ 39টি। কিন্তু যদি করা হয় ব্যঞ্জন ধ্বনি কয়টি, তাহলে অ্যান্সার হবে 30টি। কিভাবে? একটু ভালো করে বুঝে নেন যে ব্যঞ্জন বর্ণ কিভাবে 39টা হইতো আর ব্যঞ্জন ধ্বনি কয়টা কিভাবে 30টা হলো। যেমন দেখেন, এই যে অন্তস্থীয় জ আর বর্গীয় জ দুইটার উচ্চারণ সেম কিনা, তার মানে যদি বলা হয় এখানে কয়টা বর্ণ আছে, কয়টা বর্ণ বলতে কি বোঝানো হয়েছে যে এখানে কয়টা লেটার আছে, তার মানে দেখেন অন্তস্থীয় জ একটা লেটার, বর্গীয় জ একটা লেটার, দুইটা লেটার। কিন্তু দেখেন তো অন্তস্থীয় জর উচ্চারণ আর বর্গীয় জর উচ্চারণ সেম কিনা, তাহলে এখানে ধ্বনি কয়টা হচ্ছে? একটা। বুঝতে পেরেছেন? আবার দেখেন অনুস্বার, এখানে কয়টা বর্ণ আছে? দুটো। বুঝতে পেরেছেন? কিন্তু যদি করা হয়, দেখেন তো আর অনুস্বারের উচ্চারণের মধ্যে কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। তার মানে দেখেন এখানে কয়টা ইয়া হচ্ছে? একটা। বুঝতে পেরেছেন? এইভাবে আরো বুঝাচ্ছি, তাহলে আরো বুঝবেন। যেমন দেখেন তালব বর্ষ, মূর্ধন্য ষ। আচ্ছা, এখানে বর্ণ আছে কয়টা? দুটো। কিন্তু যদি বলা হয় এখানে উচ্চারণ কয়টা? একটা। আপনারা কি ধ্বনি এবং বর্ণের পার্থক্যটা বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবেই বুঝেন ধ্বনি মানে কি। ধ্বনি মানে হচ্ছে সাউন্ড। সব সাউন্ডের কি উচ্চারণ করা যায়? করা যায় না। যেমন ইংরেজিতে আপনারা দেখবেন যুবরাজ লেখে না, লেখে ইউবরাজ ইংরেজিতে। কিন্তু লেটার মানে কি? যে ধ্বনিটাকে, যে ধ্বনি লিখিত রূপ প্রকাশ করা যায় সেটাই হচ্ছে বর্ণ। আপনারা কি বুঝতে পেরেছেন কিছু? আবার বলতেছি, সাউন্ড মানে কি? পৃথিবীতে অনেক রকম সাউন্ড আছে যেগুলোর উচ্চারণ করা যায় না। আপনারা ফেসবুকে ট্রল দেখবেন, কাজাকিস্তান না কার একটা ভাষায় কাকু 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 করে একটা কথা আছে, তো এটা হচ্ছে কি সাউন্ড। কিন্তু যে ধ্বনিটাকে আপনি লিখিত রূপে লিখতে পারবেন সেটাই হচ্ছে বর্ণ। তার মানে কি দেখেন, জ আর অন্তস্থীয় জ আর বর্গীয় জ দুটো কিন্তু বর্ণ, ঠিক আছে। কিন্তু ধ্বনি এখানে কয়টা? একটা। আর অনুস্বার সেম। বুঝে গেছে? একটু দেখি আপনাদের কমেন্টস গুলো, কোনো প্রবলেম থাকলে একটু দেখি, জানান। আমার মনে হয় কিছুটা হলো ক্লিয়ার হয়েছেন। ইয়ে করেন, লার্জ করেন, বড় করেন কমেন্টস এরিয়াটা। আমি দেখতেছি না। হ্যাঁ, আমি দেখতেছি না তো, এইসব নিয়ে আসুন। নাসিক্য ধ্বনি 5টি না, আবার বলতেছি সোর্স অভিযাত্রী। আরে ভাই, অভিযাত্রীর সাথে বাংলা একাডেমির সাথে অভিযাত্রী কোনো মিল হবে না। সোর্স একদম ঠিক করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অভিযাত্রী বললাম না, অভিযাত্রী সোর্স না আপনাদের কাছে, আমাদের কাছেও সোর্স না। আমাদের বস বাংলা একাডেমি যা বলবে সেটাই সোর্স। বাংলা একাডেমির উচ্চারণ অভিধানের মধ্যে এগুলো লেখা আছে, বাংলা একাডেমির উচ্চারণ অভিধান। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আনজিনা হোসেন ধন্যবাদ। আর কারো কোনো মন্তব্য থাকলে বলেন। আপনারা কি বুঝতে পেরেছেন ধ্বনি আর বর্ণের পার্থক্যটা? বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, জানাবেন আপনারা। ওকে, এবার আমরা ধ্বনি পরিবর্তনে যাই। আমরা ধ্বনি পরিবর্তন ক্লাসটা বোঝার জন্য প্রথমে স্বরধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। প্রথমে স্বরধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন দেখেন স্বরধ্বনির পরিবর্তন নিয়ে যদি আলোচনা করি, স্বরধ্বনি এক্ষেত্রে কয়েকটা ম্যাথ মনে রাখতে হবে, গণিত মনে রাখতে হবে। গণিতগুলা কি কি? সেটা হচ্ছে দেখেন, যদি কখনো কি হয়, কম থেকে বেশি হয়, কম থেকে বেশি হয়, তাহলে সেটাকে বলে স্বরাগম। কিচ্ছু বুঝি নেই, আগে না বুঝা লেখালেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি কখনো বেশি থেকে কম হয় তাহলে সেটাকে বলে স্বরলোপ। যদি উভয় ক্ষেত্রে সমান সমান থাকে তাহলে এটাকে বলে স্বরসঙ্গতি। আমরা জানি আপনারা অনেক কিছুই বুঝেন নাই, কিন্তু এটা খাতায় লিখে দেন। দয়া করে খাতা ছাড়া কিন্তু ক্লাসে বুঝলে হবে না। হ্যাঁ, রাইট। আচ্ছা, আঞ্চলিক ভাষা অভিধান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আবার দেখেন, আবার বলতেছি, স্বরধ্বনি পরিবর্তন করতে গেলে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে কম থেকে বেশি যদি হয় তাহলে এটাকে বলবো আমরা স্বরাগম।
বেশি থেকে কম যদি উচ্চারণ হয় তাহলে এটাকে আমরা বলবো স্বরলোপ। যদি উভয় ক্ষেত্রে সমান সমান থাকে, সংখ্যায় সমান সমান থাকে, তাহলে এটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। আপনারা স্লাইডের চেয়ে বেশি গুরুত্ব দেন ক্লাসের দিকে প্রতি, কারণ আমি মুখে যা বলবো তার সব কিন্তু স্লাইডে আসবে না। বুঝতে পেরেছেন? ওই যে বললাম না, আমার মুখের গুলো সাউন্ড আর স্লাইডে যা লিখতেছে এগুলা বর্ণ। একটা এক্সাম্পল, যেমন আমি একটা শব্দ লিখলাম জানালা, প্রথমটা লিখলাম জানালা, পরেরটা লিখলাম জানলা। এগুলা 9-10 এর বইয়ের এক্সাম্পল, আমরা পরীক্ষার মধ্যে এগুলা দিব না ইনশাল্লাহ, আগামীকালকে ক্লাসে বুঝতে পারবেন। এখন দেখেন জানালার মধ্যে কয়টা স্বরধ্বনি আছে। স্বরধ্বনি মানে স্বরবর্ণ দেখা যাচ্ছে, জ আকার একটা, ন আকার একটা, ল আকার একটা, মোট 3টা স্বরধ্বনি আছে বা স্বরবর্ণ আছে। কিন্তু জানলার মধ্যে কয়টা আছে? দুটো। তার মানে দেখেন জানালায় 3টা স্বরধ্বনি হচ্ছে আর জানলার মধ্যে স্বরধ্বনি হচ্ছে দুটো। তার মানে দেখেন বেশি থেকে কম হয়েছে কিনা, এটা স্বরলোপ। বুঝতে পেরেছেন? আরেকটা ওয়ার্ড দিয়ে, যেমন আমি বললাম দেখেন কাল, কাল থেকে লিখলাম কাইল, মানে না আজকালকার পোলাপাইন। এখন দেখেন কাল শব্দের মধ্যে স্বরধ্বনি কয়টা? একটা, একটা লিখলাম। কিন্তু কাদের মধ্যে স্বরধ্বনি কয়টা? একটা, দুইটা। তাহলে কয়টা? দুইটা হলো। তার মানে দেখেন তো কম থেকে বেশি হলো কিনা, এটাকে আমরা বলবো স্বরাগম। বুঝতে পেরেছেন? শব্দের অর্থটা দেখলে আপনারা বুঝবেন, শব্দের অর্থটা দেখলে আপনারা বুঝবেন যে কোনটা স্বরাগম কোনটা স্বরলোপ, কোনটা স্বরাগম কোনটা স্বরলোপ। দেখেন স্বর আগম, আগম মানে কি? আগমন, এটা তো আপনারা বুঝছেন, স্বরধ্বনির আগমন। আচ্ছা আপনারা ছিলেন 3 জন, হয়ে গেল 4 জন, স্বরধ্বনির আগমন হয়েছে কিনা? আগমন হয়েছে। মানে আপনারা ছিলেন 3 জন, একজন বেড়ে গেল, তাহলে একজনের আগমন ঘটলো কিনা? বুঝতে পেরেছেন? তার মানে এখানে দেখেন, এখানে স্বরধ্বনি কয়টা? একটা। এখানে কয়টা? দুটো, একটা বেশি হয়েছে, তার মানে স্বরাগম। বুঝা গেছে? এরপর দেখেন স্বরলোপ। স্বরলোপ মানে কি? আপনারা ছিলেন 4 জন, হয়ে গেলেন 3 জন, একজন চলে গেল না, এটার নামই তো বিলুপ্তি, মা কবে যাওয়া। তার মানে দেখেন এখানে জানালা 1 2 3, কিন্তু জানলা দুটো, তার মানে কি একটা কমে গেছে, এটা কি স্বরলোপ। আরেকটা ওয়ার্ড দিলাম চুলা, এর থেকে বললাম চুলো। এখন খেয়াল করেন চুলা শব্দের মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুটো। চুলা রস্যকার আকার। কিন্তু চুলো শব্দে কয়টা আছে? দুটো, রস্যকার ওকার। এই যে আপনারা কিন্তু এটার অনেকে লেখেন একার ওকার, এটা ও একার, একার আকার না, এটা কিন্তু ওকার। তার মানে দেখেন চুলা শব্দের মধ্যে 2টা স্বরধ্বনি আছে, চুলো শব্দের মধ্যেও 2টা আছে। সমান সমান কিনা? অবশ্যই সমান সমান। তার মানে এটা কি হবে? স্বর সঙ্গতি। এতটুকু বুঝতে পেরেছেন? এই এই সূত্রটা বুঝতে পেরেছেন? কম থেকে বেশি যদি হয় তাহলে সেটা হবে স্বরাগম, বেশি থেকে যদি কম হয়ে যায় তাহলে সেটা হবে স্বরলোপ, আর যদি উভয় ক্ষেত্রে যদি সমান সমান থাকে তাহলে সেটা হবে স্বরসঙ্গতি। আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। যেমন আমি লিখলাম মোজা, কে বললাম মুজো। দেখেন মোজা ওকার আকার দুটো আছে, মুজো রস্যকার ওকার দুটো আছে, তার মানে উভয় ক্ষেত্রে সমান হয়েছে, তার মানে এটা কি হবে? স্বরসঙ্গতি। আচ্ছা ধন্যবাদ, আপনারা বুঝতে পারতেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই 3টা সোর্স তো বুঝতে পেরেছেন, কম থেকে বেশি হলে স্বরাগম, বেশি থেকে কম হলে স্বরলোপ, আর যদি উভয় ক্ষেত্রে সমান সমান হয় তাহলে কি হবে? স্বরসঙ্গতি। এবার আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে লেখা আছে স্বরাগম মানে কি। দেখুন আমরা এখানে যে সংজ্ঞাগুলো দিয়েছি এগুলা কিন্তু বইয়ের ভাষায় দিই নাই, এগুলো আমরা আমাদের মতো করে দিয়েছি, কারণ আমাদের পড়াটা বোঝা ইম্পর্টেন্ট, বইয়ের ভাষাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কি দেওয়া আছে দেখেন, স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে, স্লাইডে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে একটু ব্যাখ্যা করি। এই চারটা একটু দয়া করে আপনারা লিখে নেন, এই চারটা খাতায় তুলে নেন, তারপর আমরা আলোচনা করব। দয়া করে এই তুলে নেন, খাতায় লিখতেছি। প্রথমটা লিখলাম স্বরাগম, লেখা শেষ হলে জানাবেন যে লেখা শেষ। 2 নম্বর স্বরলোপ, তৃতীয় স্বরসঙ্গতি, চতুর্থ অপিনিহিতি, অসমীকরণ, অবিশ্রুতি। দয়া করে এই চারটা লিখে খাতায় তুলে পরবর্তীতে জানান।
আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি। এই চারটা খাতায় তুলেন। স্বরধ্বনি পরিবর্তনের 6টা স্টেপ: স্বরাগম, স্বরলোপ, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অসমীকরণ, অভিশ্রুতি। দয়া করে জানান, লেখা শেষ হলে জানান। অনেকের কাছে হয়তো চারটা থাকতেও পারে। শেষ? ধন্যবাদ। মশিউর রহমান ফার্স্ট হয়েছেন। আচ্ছা, সামিত হালদার সেকেন্ড। নাকি এই যে আগের গুলা লেখা লেখা দেখাচ্ছেন যে খাতার পেজ বাইর করে? আরে সবাই শেষ হয়ে গেছে। আচ্ছা, বুঝতেছেন কিছু পড়া? আপনাদের বুঝাটাই কিন্তু আমাদের ক্লাসের সার্থকতা, আপনাদের জন্যই কিন্তু ক্লাস। তাহলে এই 6টাই হচ্ছে আমাদের স্বরধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা। স্বরধ্বনি পরিবর্তন এই তো কি লিখছিলাম, স্বরধ্বনির আগমন। আমরা এই চারটার পরে আপনারা নিচে তুলে নিয়েন স্বরধ্বনির আগমন। আচ্ছা, এই স্বরাগমটা হচ্ছে 3 প্রকার। স্বরাগম কিভাবে 3 প্রকার? একটাকে বলে আদি স্বরাগম, একটা হচ্ছে মধ্য স্বরাগম। আচ্ছা, মধ্য স্বরাগমের আরো নাম আছে, আপনারা দেখেন স্লাইডে লেখা আছে। মধ্য স্বরাগমের নামগুলো কি দেখতে পাচ্ছেন? বি প্রকর্ষ, স্বরভক্তি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। 3 নম্বর নাম হচ্ছে কি অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম, এই তিনটেই তো আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। স্বরধ্বনি 3 প্রকার। আচ্ছা, আদি মানে কি আমরা জানি। আদি শব্দের অর্থ কি একদমই শুরু না? আদি শব্দের অর্থ তো শুরু। তার মানে কোন শব্দের শুরুতেই যদি কোনো স্বরধ্বনি এসে পড়ে, আবারও বলতেছি, কোন শব্দের শুরুতেই যদি স্বরধ্বনি চলে আসে তাহলে সেটা কি বলা হবে? আদি স্বরাগম। কোন শব্দের শুরুতেই যদি একটা স্বরধ্বনি চলে আসে, যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম স্ত্রী। এখন দেখেন স্ত্রীর উচ্চারণটা কি? প্রথমে কি স, তারপর ত্র। কিন্তু গ্রামের মানুষ তো আর এটা উচ্চারণ করতে পারে না। গ্রামের মানুষ উচ্চারণ স্ত্রী, আরে স্ত্রী উচ্চারণ করে কয় বউ, ওটা আরো ভালো। দেখেন স্ত্রীর মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? একটা। একটা। স্ত্রীর মধ্যে কয়টা আছে? দুটো। তার মানে দেখেন কম থেকে বেশি হয়েছে। কম থেকে বেশি হওয়ার কারণে এটা মাস্ট স্বরাগম। বুঝতে পেরেছেন? কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা যে বেশি ধ্বনিটা আনছেন, ধ্বনিটা কোথায় আসছে? শব্দের একেবারে শুরুতে কিনা? একবারে শুরুতে আসছে, এই জন্য আদি স্বরাগম। আবারও বলতেছি, দেখেন একবারে শুরু বলতে আপনারা কি বুঝেন? একেবারে শুরু। একেবারে শুরু বলতে বোঝানো হচ্ছে প্রথম বর্ণটাই ভাওয়েল হবে। বুঝতে পারছেন? যেমন ইংলিশে একটু লিখি তাহলে বুঝবেন। স্ত্রী যদি এভাবে লিখি, STRI এভাবে লিখবেন। স্ত্রী যদি লিখি তাহলে কিন্তু আপনারা এভাবে লিখবেন, ঠিক না? দেখছেন? একদম প্রথমটাই কিন্তু আপনার ভাওয়েল হইতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? আরেকটা ওয়ার্ড দিই, যেমন আমি বললাম দেখেন স্কুল, এর থেকে বললাম স্কুল। এগুলো আমি জানি আপনাদের খুব ভালো করে মুখস্থ আছে। কালকের পরীক্ষায় দেখবেন যা পড়তেছেন একটাও আমি পরীক্ষায় দিব না, দেখেন সব আমার বানানো কোশ্চেন দিব। আবার মাইনাস মার্কিং থাকবে, দেখেন। আচ্ছা যাই হোক, ভয় পাই যেতেছেন অনেকে। স্কুল দেখেন, স্কুলটা যদি আপনি ইংলিশে বানান লেখেন SCHOOL, এইভাবেই তো লিখবেন। স্কুল মিনা কার্টুন দেখে যদি লেখেন তাহলে কি মানে ই দিয়া। আচ্ছা, বিশ্ব মিনা দিবস কবে? আমরা অভ্যাস তো বুঝেন, ডেকি স্বর্গে গেলেও ধান মানে, বাংলার সাথে জেনারেল নলেজ মিক্স করা। বিশ্ব মিনা দিবস কবে? খাতায় লেখা রেখেন, এক সময় পরে বাইর করেন। একটু কি বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস মনে রাখবেন, এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন। আচ্ছা রাইট। 24শে সেপ্টেম্বর, ভেরি গুড আলিশা জাহান। আচ্ছা, এখন একটা কোশ্চেন আপনাদের সাথে, এটা লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। এটা অর্থের পরিবর্তন হলে তাকে ধ্বনি পরিবর্তন বলা যায় না। আবারও বলতেছি, অর্থের পরিবর্তন হলে তাকে ধ্বনি পরিবর্তন বলা হবে না। একটু এক্সাম্পলটা বুঝেন। যেমন দেখেন আমরা যেটাকে বলি পানি, নোয়াখালীতে কয় হানি, এই তো। আচ্ছা, আমরা পানি বলে জল বুঝাই, নোয়াখালীর ওরাও কিন্তু হানি কয়া জলই বুঝাই। তার মানে এটা ধ্বনি পরিবর্তন। কারণ আমরা জানি ভাষার ধর্ম, এই দেখছেন এক কোশ্চেন থেকে আরেক কোশ্চেন আসে, কি অবস্থা। ভাষার ধর্মই হচ্ছে পরিবর্তনশীলতা। এখন এই পরিবর্তনটা কোথায় হয়? সাউন্ড পরিবর্তন হয়। আপনারা যে বলেন অনেক ক্ষেত্রে ইংলিশ, সরি, ইংল্যান্ডের ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের মধ্যে অনেক পার্থক্য আছে। ম্যাক্সিমাম পার্থক্য দেখবেন আপনি উচ্চারণে।
ম্যাক্সিমাম পার্থক্য কিন্তু উচ্চারণের মধ্যে। ঠিক দেখেন আমরা যেটাকে বলি, আমরা বলি না, অনেক জায়গায় বলে, ছোট বাচ্চাদেরকে বলি এ লেদা লেদি, আবার টাঙ্গাইল বা অন্য জায়গায় বলবে গেদা গেদি। দেখছেন, লেদা বলতে যা বুঝায় ওনারা গেদা বলতে তা বুঝায়। তার মানে প্রথম কি বললাম কথাটা, যে অর্থের পরিবর্তন হলে তাকে ধ্বনি পরিবর্তন বলা যাবে না, কিন্তু যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে কিন্তু সেটা ধ্বনি পরিবর্তন। এখন কিভাবে দেখবো আমরা, দেখেন পানি থেকে নোয়াখালীতে বলে হানি, অর্থের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা ধ্বনি পরিবর্তন। এখন আপনি মনে করেন আমেরিকায় গেছেন ভিসায়, আমেরিকার মধ্যে হানি মানে ওই যে মধুরে কয় হানি, এখন আপনি কবেন বাপ রে বাপ আমাকে নোয়াখালী হানি হেনা পড়ছে, না হয় নাই। ওইখানে হানি বলতে কি পানি বুঝায় না, মধু বুঝায়। বুঝতে পেরেছেন? অর্থের পরিবর্তন হলে তাকে ধ্বনি পরিবর্তন বুঝায় না। কিন্তু আজকের ক্লাসের জন্য আমরা প্র্যাকটিসের জন্য অর্থের পরিবর্তনটাকে ধ্বনি পরিবর্তন ধরবো, শুধু আজকের ক্লাসের জন্য। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু ওই নিয়মে নাই, অর্থের পরিবর্তন হলে ধ্বনি পরিবর্তন বুঝায় না, কিন্তু আজকের ক্লাসের জন্য আমরা ওইটাকে বুঝাবো, শুধু আজকের ক্লাসের জন্য। বাস একটু বুঝছেন কিনা না বুঝছেন আল্লাহ জানেন। একটু ক্লিয়ার? আমি তো বুঝতেছি না কবরস্থানে ওয়াজ করতেছি কিনা। আচ্ছা, কোনো কমেন্ট টমেন্ট নাই মনে হয়, সবাই ভেঙে গেছে। আচ্ছা যাই হোক, আদি স্বরাগম তো বুঝতে পেরেছেন। আদি স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আরো দুটো নাম আছে, আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, বিপ্রকর্ষ আর স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরো দুটো নাম, বিপ্রকর্ষ আর স্বরভক্তি। এখন মধ্য স্বরাগমটা আমরা চিনবো কিভাবে? প্রথম সংজ্ঞাটা আমরা বলতে পারি এইভাবে, যে মাঝখানে শব্দের মধ্যে স্বরধ্বনি আসলে, এটা তো ইজিলি বুঝছেন স্বরধ্বনি আসলে। তবে এটার সাথে কিন্তু অপিনিহিতির কিছুটা মিল আছে, এটা পরে বলবো। 2 নম্বর আরেকটা চোরা বুদ্ধি আছে। চোরা বুদ্ধিটা হচ্ছে যে যুক্ত বর্ণকে আলাদা করলেই মধ্য স্বরাগম হয়, আলাদা করলেই মধ্য স্বরাগম। দ্বিতীয়টা খুব চোরা টেকনিক, এটা মনে রাখেন, যুক্ত বর্ণকে আলাদা করলে মধ্য স্বরাগম। আচ্ছা আমরা দেখি আগে শব্দের মাঝখানে অতিরিক্ত স্বরধ্বনি আসলে কিভাবে মধ্য স্বরাগম হয়, এটা দেখেন। যেমন এই যে সহজ একটা এক্সাম্পল, যেমন আমি লিখলাম দেখেন আজ, আজ। এখন আজ থেকে আমি পরিবর্তন করে বলতেছি আইজ, আইজ পাশা খেলবো রেশা। দেখেন আজের মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? একটা। কিন্তু আইজের মধ্যে কয়টা আছে? দুটো। কিন্তু দেখেন এই যে দুটো আছে বলতেছেন, একটা অতিরিক্ত ধ্বনি যে আসছে, অতিরিক্ত ধ্বনিটা কোথায়? শব্দের মধ্যখানে, তার মানে এটা মধ্য স্বরাগম। বুঝে গেছে? সেম আমি লিখলাম জানলা, এটা আপনাদের মুখস্থ আছে। এর থেকে বললাম জানালা, সেম মধ্য স্বরাগম। কেন? জানলা দুটো, জানালা তিনটা। ভেরি গুড, বুঝে গেছে? মাঝখানে একটা অতিরিক্ত আসছে। আর যুক্ত বর্ণকে আলাদা করলে, মানে যুক্ত বর্ণকে ভাঙলে কিভাবে মধ্য স্বরাগম হয়? এই যে সরি জয়নাল, আজ থেকে আচ্ছা রাইট, আবার যদি আজ থেকে আজই দিতেন তাহলে কিন্তু অন্য কিছু হবে। আচ্ছা যুক্ত বর্ণকে ভাঙলে, যেমন দেখেন আমি লিখলাম শব্দটা কি বলবো, রত্ন। রত্নের মধ্যে দেখেন তর সাথে ন যুক্ত বর্ণ আকারে আছে, এটাকে আমরা ভেঙে দিলাম রতন। সেম যত্ন, যতন। এভাবে বলা হয় কিন্তু বর্ষা, এর থেকে কিন্তু বলা হয় বরষা। রবীন্দ্রনাথের ইয়ার মধ্যে পেয়েছেন আপনারা অনেক। তার মানে বুঝতে পেরেছেন, মধ্য স্বরাগমের আরো দুটো নাম আছে, সেটা কি? বিপ্রকর্ষ আর স্বরভক্তি। এছাড়াও আমরা কি বলতেছি, মধ্য স্বরাগমটা কিভাবে হবে? হয় শব্দের মাঝখানে স্বরধ্বনি আসতে পারে, অথবা যুক্ত বর্ণকে আলাদা করলেই কি হবে? মধ্য স্বরাগম হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসেন অন্ত স্বরাগম। অন্ত স্বরাগমটা বুঝবো কিভাবে? শেষ, অন্ত মানে শেষে, শেষে ভাওয়েল থাকলে সেটাই অন্ত স্বরাগম। যেমন আমি লিখলাম দেখেন বেঞ্চ, এর থেকে বললাম বেঞ্চি। বুঝে গেছে? এখন দেখেন আমি বললাম স্বাদ, এর থেকে বললাম সাধু। বুঝতে পেরেছেন? শেষে স্বরধ্বনি একটা উচ্চারণ বেশি আসছে, শেষ। এটাই কি? অন্ত স্বরাগম। স্বরধ্বনি পার্ট ক্লিয়ার? হ্যাঁ কমেন্টে জানান কতক্ষণ আপনাদের সাথে, 1 মিনিটের বিরতি আপনাদের সাথে, দেখি কার কি মতামত জানান। এটা ক্লিয়ার হয় নাই আপনার কাছে? আচ্ছা জয়নাল, আচ্ছা লাস্টেরটা ক্লিয়ার হয়নি, দেখেন খেয়াল করেন তাহলে বুঝবেন। যেমন আমি লিখলাম কি দেওয়া যায়, বলেন সৎ। সতের মধ্যে
একটা সতের মধ্যে দেখেন ইংলিশে লিখলে কি হবে, এস ও টি বা এস এইচ টি। আমি এর থেকে বললাম সতী, দেখেন লাস্টে একটা ভাওয়েল বাড়ছে কিনা, লাস্টে সেম এটাই। আরেকটা ওয়ার্ড দিলাম, যেমন দেখেন আজ, আজ, কিন্তু এখান থেকে বললাম আজি। দেখেন আজ, আজ ইংলিশে কিভাবে লিখবেন, এ জেড, কিন্তু আমি যদি বলি আজি, এ জেড আই, এই দেখেন একটা অতিরিক্ত আই আসছে, এটাই কি অন্তঃস্বরাগম। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আনজিনা হোসেন কি বুঝতে পেরেছেন? জয়নাল সাহেব বুঝতে পেরেছেন? জি, দয়া করে একটু কমেন্টে জানান। আর নুরুন নাহার, ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে বাংলা ক্লাস দেখতেছেন, আল্লাহ রে। বেসিক, বেসিক থেকেও শুরু করলেন না, এটা তো বেসিক থেকেই শুরু। ধ্বনি পরিবর্তনের এখান থেকে তো বেসিক, আবার কোনটা বেসিক? ধ্বনি বর্ণ ক্লাস হচ্ছে না, ধ্বনি পরিবর্তন ক্লাস হচ্ছে। ধ্বনি বর্ণ এটা আলাদা টপিক, ধ্বনি পরিবর্তন সংজ্ঞাটা দিব। আচ্ছা ঠিক আছে, সংজ্ঞাটা কি লাস্টে লিখেলেন আপনারা, যে শেষে স্বরধ্বনির উচ্চারণ থাকলে সেটাই অন্তঃস্বরাগম, শেষে স্বরধ্বনির উচ্চারণ থাকলে সেটাই অন্তঃস্বরাগম। যেমন দেখেন আমি আপনাদের নাম দিয়ে দেখাই, রহিম। আচ্ছা, বুঝে ফেলি, আজকে ধ্বনি বর্ণের ক্লাসটা লেখাই আছে, দেখেন ধ্বনি পরিবর্তন, বর্ণ পরিবর্তন, এগুলো নিয়ে। জানলা থেকে জানালাটা বুঝেন নাই? আচ্ছা সবাই, বোর্ড দেখা যাচ্ছে না? দেখেন আগে দেখেন শেষে স্বরধ্বনি থাকলে, দেখেন আমি এক্সাম্পল দিই, যেমন আমি লিখলাম রহিম। আচ্ছা, রহিম বানানটা কিভাবে লিখবেন, আর এ এইচ আই এম, এই তো। আমি এখান থেকে বললাম রহিমা। এবার দেখেন আর এ এইচ আই এম এ, খেয়াল করেন রহিম শব্দের মধ্যে দেখা যাচ্ছে কয়টা স্বরধ্বনি, একটা। আর আপনি যদি ভাওয়েল ধরেন তাহলে দুইটা। রহিমার মধ্যে কয়টা, একটা, দুইটা হইছে। তাহলে কম বেশি হইছে, বেশি হইছে, তার মানে এটা কি স্বরধ্বনি মানে স্বরাগম হয়েছে। এবার দেখেন তো একটা আকার শব্দের একদম শেষে আসছে কিনা, আসছে, তার মানে কি অন্তঃস্বরাগম। বুঝতে পেরেছেন? আর জানলা, জানালা কিভাবে দেখেন, আচ্ছা দেখেন জানলা, জেড এ এন এল এ, জানলা। আমি এর থেকে বললাম জেড এ এন এ এল এ। এখন দেখেন তো এখানে কয়টা ভাওয়েল, দুইটা, এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, অতিরিক্ত হইছে কোনটা, মাঝখানে, এই জন্য মধ্যস্বরাগম। আমরা যদি বাংলায় লিখি জানলা, দেখেন কয়টা স্বরধ্বনি আছে, দুইটা। আমি এর থেকে বললাম জানালা, কয়টা স্বরধ্বনি আছে, তিনটা, এক দুই তিন, অতিরিক্ত কোথায় আসছে, মাঝখানে আসছে, এই জন্য মধ্যস্বরাগম। আচ্ছা, আমার ইউটিউবে দেখছেন? হ্যাঁ, আজকে ধ্বনি পরিবর্তনের ক্লাস। মনে হয় ইংলিশ ক্লাস করতেছেন। হ্যাঁ, ইংলিশ ক্লাস তো, আসল কাজ হচ্ছে পড়া বোঝা। এটা ইংলিশে করি, ফার্সি করি, আর যেখানে করি আমরা। এবার আপনি বলেন জয়নাল, ইংরেজ থেকে ইংরেজি কোন ধ্বনি পরিবর্তন আপনার জন্য? ইংরেজ থেকে আমি বললাম ইংরেজি, কোন ধ্বনি পরিবর্তন? ইংরেজ থেকে ইংরেজি। দেখি কে অ্যান্সারটা দিতে পারবেন। রাইট, অন্তঃস্বরাগম, রাইট, অন্তঃস্বরাগম। হ্যাঁ, এই এক্সাম্পলটা কেন বললাম, দেখেন একার আর ইকার, এই যে একার আর ইকার লেখা হয় আগে, উচ্চারণ হয় কিন্তু পরে। রাইট। আরে বাবা, অনেকেই আছেন দেখা যায়, শুধু ইংলিশ না জয়নাল, এইখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেক কিছু হবে, যদি আমার ক্লাস যদি আগে না করে থাকেন তাহলে বুঝবেন। ঠিক আছে, তাহলে ধ্বনি পরিবর্তনের মানে স্বরাগম পার্টটা শেষ আমাদের। তারপর আপনারা কমেন্টস করতে থাকেন, আমি দেখি। আচ্ছা, এবার আসেন স্বরলোপ। স্বরাগমের বিপরীত কি? স্বরলোপ, এটা আবার বলতে হয় নাকি? শেষ। স্বরলোপ তাহলে কত প্রকার? তিন প্রকার। কি কি? আদি, মধ্য, অন্ত। শেষ। স্বরাগম যদি তিন প্রকার হয় তাহলে স্বরলোপও তিন প্রকার, এই নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এই স্বরলোপের আরেকটা নাম আছে, এই নাম হচ্ছে সম্প্রকর্ষ। এটা ভালো করে বুঝে নেন। মধ্য স্বরাগমের অপর নাম ছিল হচ্ছে বিপ্রকর্ষ, কিন্তু টোটাল স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। বুঝতে পেরেছেন?
এটা 3 প্রকার। তাহলে এটা 3 প্রকার হলে কিভাবে হবে? আগের যে আমরা এক্সাম্পল গুলো দিয়েছি সেগুলোকে আমরা উল্টে দিলে কিন্তু এটা হয়ে যায়। কিভাবে দেখেন, যেমন আমি প্রথম ওই শব্দটা লিখলাম স্কুল, প্রথম শব্দটা লিখলাম কি স্কুল, তো এখান থেকে বললাম স্কুল, মানে কি প্রথম শব্দের প্রথম স্বরধ্বনিটা বিলুপ্ত হলেই সেটাই আদি স্বরলোপ। বুঝা গেছে? সেম আমরা যদি এভাবে লিখি স্ত্রী, এর থেকে বললাম স্ত্রী। রস্বীকার দীর্ঘিকার উচ্চারণে কোনো কোনো সমস্যা নেই ধ্বনি পরিবর্তনে, কারণ আমরা ধ্বনি নিয়ে আলোচনা করতেছি। এবার আসেন মধ্য, আগের মতোই সব। যদি বলা হয় যুক্ত বর্ণকে আলাদা করলে কি হবে? মধ্য স্বরাগম। আর আলাদা আলাদা বর্ণকে যুক্ত বর্ণ তার করলে কি হবে? মধ্য স্বরলোপ। যেমন দেখেন আমি বললাম রতন, আলাদা আলাদা আছে আছে, কিন্তু আমি সবগুলোকে এক করতেছি, রত্ন। আচ্ছা আচ্ছা স্যার, আপনার এম এ মনে হয় বাংলা না? যদি হইতো তবে এমন ক্লাস হইতো না। জি জয়নাল, আমার এম এ বাংলা না, আপনি আমার জায়গায় এসে ক্লাস করে যান, ঠিক আছে? আপনি আরো ভালো ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। রতন থেকে রত্ন, দেখেন আপনার এম এ যদি বাংলা থাকে আপনি আসবেন, ভালো করে ক্লাস করা যাবেন। এবার দেখেন, দেখেন যুক্ত মধ্য স্বরলোপ কিভাবে বলছিলাম আমরা? দুইটা সংজ্ঞা বলছিলাম। মধ্য স্বরাগমের যে দুটো সংজ্ঞা, মধ্য স্বরলোপকে তার অতিক্রম ব্যতিক্রম। যেমন আমি একটা শব্দ লিখলাম জানালা, দেখেন তো এখানে কয়টা স্বরধ্বনি আছে? 3টা, 1 2 3। এটাকে উল্টায় দিলাম, শেষ, জানলা, হয়ে গেছে। বুঝা গেছে? এরপর দেখেন যতন, কয়টা আছে? 3টা, এর থেকে আমি কি বললাম? যত্ন। তার মানে যদি আপনাকে কোশ্চেন করা হয় যুক্ত বর্ণকে ভেঙে আলাদা আলাদা করলে কি হবে, তাহলে কি হবে অ্যান্সারটা? মধ্য স্বরাগম। খেয়াল আছে নিশ্চয়ই, একটু আগে বলেছিলাম। সেম ওইটাকে উল্টে আমরা বলতেছি আলাদা আলাদা বর্ণকে যদি যুক্ত বর্ণ করা হয় তাহলে সেটা কি হবে? মধ্য স্বরাগম। যেমন আমি বললাম দেখেন বর্ষা, এর থেকে বললাম বর্ষা, তাহলে কি হবে বলেন? মধ্য স্বরলোপ। বুঝে গেছে? আচ্ছা, এই দুটো বুঝে গেছে, এই দুটো আপনারা বুঝতে পেরেছেন। স্বরধ্বনি এবং স্বরাগম, মানে স্বরাগম এবং স্বরলোপ বুঝতে পেরেছেন। আবার বলতেছি এখানে কনফিউশনটা কোথায় আছে? 1 নম্বর কনফিউশন হচ্ছে মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ, কিন্তু টোটাল স্বরলোপের অপর নাম হচ্ছে সম্প্রকর্ষ। এটা হচ্ছে প্রথম ঝামেলা। 2 নম্বর ঝামেলাটা হচ্ছে কোশ্চেন যদি হয় এরকম আলাদা আলাদা বর্ণকে যদি যুক্ত বর্ণ করা হয় তাহলে অ্যান্সার কি হবে? দেখেন কি বলতেছি, আলাদা আলাদা বর্ণকে যুক্ত বর্ণ করা হয়েছে, তাহলে অ্যান্সারটা কি হবে? মধ্য স্বরলোপ। আর যদি এটাকে ঘুরে আমরা বলি যুক্ত বর্ণকে ভেঙে আলাদা আলাদা করলে কি হবে, তাহলে মধ্য স্বরাগম। তাহলে এই দুটো পর্যন্ত, এই দুটো আশা করি ক্লিয়ার আপনাদের কাছে, ঠিক আছে? পড়া কি বুঝতেছেন কিছু? আচ্ছা ক্লিয়ার তাহলে আপনাদের কাছে? ধন্যবাদ, আপনাদের কাছে ক্লিয়ার থাকলে এটাই আমার কাছে প্রাপ্তি। আচ্ছা, ফাটাফাটি ক্লাস হচ্ছে। পলাশ সরকার, আপনারা অনেকেই হয়তো আগে ক্লাস করছেন আমার কাছে, এই জন্য হয়তো আপনাদের কাছে বেসিকটা ক্লিয়ার মনে হচ্ছে। যারা ক্লাস করেন না হয়তো অনেকের কাছে ক্লাসটা মনে হচ্ছে না। আচ্ছা, অন্ত সরলকটা আবার বলবো। এই যে আগের এক্সাম্পল গুলোকে উল্টায় দেন তাহলে হয়ে যাবে। যেমন দেখেন আগের এক্সাম্পলটা আমরা কি বলছিলাম? বেঞ্চ থেকে বলছিলাম কি বেঞ্চি। এটা কি ছিল? সরি, এটা কি ছিল? অন্ত স্বরাগম। আর উল্টায় দেন বেঞ্চি, এর থেকে বললাম কি বেঞ্চ, সেম, অন্ত স্বরলোপ। বুঝতে পেরেছেন? যেমন ওই যে রহিম থেকে রহিমা, রহিম থেকে রহিমা থেকে রহিম। বুঝতে পেরেছেন আনিসা জাহান? এরপর 3 নম্বর বুঝতে যাই আমরা, সরস সঙ্গতি। সরস সঙ্গতিটা পড়ার আগে আমরা একটু জানি সরস সঙ্গতির সঙ্গটা কি ছিল আপনাদের বলেন তো? সমান সমান ছিল না? সরস সঙ্গতির ইয়াটা কি ছিল? সমান সমান না? সমান সমান কিভাবে মানে কি? যেমন আমি একটা শব্দ লিখলাম চুলা, এর থেকে আমরা কি বললাম? চুলো, এভাবেই তো ছিল। এখন দেখেন চুলা শব্দের মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? একটা, দুটো। চুলো শব্দের মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুটো। তার মানে দেখেন, দেখেন এই যে এটা কিন্তু আপনারা অনেকে ভুল করেন, এখানে কিন্তু একার আকার না, এখানে কিন্তু ওকার।
বুঝা গেছে? এখন দুটো ক্লিয়ার, এটা স্বরসঙ্গতি হয়েছে। আরেকটা ওয়ার্ড দিই তাহলে বুঝবেন। যেমন আমি বললাম দেখেন দেশি, দেশি শব্দের মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুটো। সেম বললাম দিশি, দিশি শব্দের মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুটো। ক্লিয়ার। আরেকটা ওয়ার্ড দিই, যেমন আমি বললাম মোজা, কয়টা? দুটো। মুজো, কয়টা? দুটো। ক্লিয়ার। তার মানে দেখেন প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে কি পাচ্ছি আমরা? সমান 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 পাচ্ছি। বুঝা গেছে? কি বুঝেন নাই? সম্প্রকর্ষ আর বিপ্রকর্ষ বুঝেন নাই? আচ্ছা, সম্প্রকর্ষ শব্দের অর্থ আপনারা লিখে নেন। সম্প্রকর্ষ শব্দের অর্থ স্বরলোপ, আর বিপ্রকর্ষ শব্দের অর্থ মধ্য স্বরাগম। এটা লিখে নেন। সম্প্রকর্ষ শব্দের অর্থ স্বরলোপ, বিপ্রকর্ষ শব্দের অর্থ মধ্য স্বরাগম, বাস, আর কিছু লাগবে না। এখন এই স্বরসঙ্গতিটা যদি আমরা পড়তে চাই তাহলে আমরা ফার্স্ট সূত্রটা আমরা কি পড়লাম? এখানে কি থাকবে? উভয় ক্ষেত্রেই সমান সমান থাকবে, এটা আমরা সূত্র পড়েছি। এবার আসেন আমরা বুঝি, এখানে কিছু কথা আছে। এক নম্বর হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। স্যার প্রগত মানে কি? প্রগত ম্যাথের ভাষায় লিখলে প্রথম স্বর কমন। প্রগত মানে কি? প্রথম স্বরধ্বনিটা কমন থাকবে। আমরা আরেকটু পরে আলোচনা করব এটা। 2 নম্বর পরাগত। পরাগত কি হবে বলি? শেষের স্বর কমন। পরাগত মানে কি বললাম? শেষের স্বরধ্বনিটা কমন থাকবে। 3 নম্বর অনন্য। অনন্য স্বরধ্বনি কোনটা? কমন নেই। কিছুই বুঝলাম না আমরা। হ্যাঁ, এখনো বুঝার সময় আসে না, ওয়েট করেন। আচ্ছা দেখেন, খেয়াল করেন, প্রগত স্বরসঙ্গতি মানে কি বললাম? প্রথম স্বরধ্বনিটা কমন থাকবে। পরাগত স্বরসঙ্গতিটা কি হয় বললাম? শেষের স্বরধ্বনিটা কমন থাকবে। আর অনন্য কোনো কমন নাই। একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, স্বরসঙ্গতির সংজ্ঞা দেখেন এইভাবে, আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সংজ্ঞা পড়ে কখনো লাভ হবে না, আপনাকে প্রয়োগ করতে হবে। স্বরসঙ্গতির সংজ্ঞা লেখা আছে দেখেন, স্বরধ্বনির পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে। দেখেন খেয়াল করেন, স্বরধ্বনির পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে, স্লাইডের মধ্যে দেখা আছে দেখেন। প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, অনন্য স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি কি বললাম? প্রথম স্বরধ্বনিটা কমন থাকবে। আসেন কিভাবে? চুলা, চুলো, খেয়াল করেন এখানেও দুইটা স্বরধ্বনি আছে, এখানেও দুইটা স্বরধ্বনি আছে, তার মানে এটা স্বরসঙ্গতি হয়েছে। এখন দেখেন তো চুলার প্রথম অংশ কি রস্যকার, চুলোর প্রথম অংশটা কি রস্যকার, দেখেন তো কমন আছে কিনা? দুইটার মধ্যে রস্যকার কমন, তার মানে এটা প্রগত। বুঝতে পেরেছেন কিছু? আরেকটা ওয়ার্ড দিই দেখেন, পরেরটা দেখি আমরা। পরাগত মানে কি বললাম? শেষের স্বরধ্বনিটা কমন থাকবে, শেষের স্বরধ্বনি। এখন দেখেন দেশির মধ্যে দুইটা স্বরধ্বনি আছে, দিশির মধ্যে দুইটা স্বরধ্বনি আছে, রাইট। এবার দেখেন তো দেশি শব্দের প্রথম বর্ণ একার, কিন্তু এখানে রস্বীকার কমন নাই। কিন্তু দেখেন তো এখানে স্বর মধ্যে রস্বীকার, এখানেও স্বর মধ্যে রস্বীকার কমন আছে, শেষের ধ্বনিটা কমন আছে, তার মানে এটা কি? পরাগত। 3 নম্বর কি বললাম? অনন্য। অনন্য শব্দের অর্থ কি বললাম? কোনো কমনই নাই। খেয়াল করেন কমন নাই কিভাবে? মোজা, মুজো, দুইটা দুইটা ঠিক আছে, এখানে মর মধ্যে ওকার, কিন্তু এখানে মর মধ্যে কি রস্যকার, তার মানে কমন নাই। এখানে জর মধ্যে কি আকার, এখানে জর মধ্যে ওকার, কমন নাই, তার মানে এটা অনন্য। আচ্ছা, এই সংজ্ঞাগুলো কি বুঝতে পেরেছেন? একটু জানান, একটু জানার, আমি ওয়েট করতেছি, সমস্যা নেই, কারণ এখানে পড়া বুঝার জন্য আসছেন। প্রগ মানে কি বললাম? প্রথম স্বরধ্বনিটা কমন থাকবে। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিস দিব। পরাগত মানে কি বললাম? শেষের স্বরধ্বনিটা কমন থাকবে। আর অনন্য কি বললাম? কোন স্বরধ্বনি কি থাকবে না, কমন থাকবে না। আচ্ছা, আরেকবার বলতেছি, আচ্ছা আরেকবার তো দেখবেনই, দেখেন আরো এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। যেমন আমি লিখলাম, স্যার আরেকটু বলবো, আচ্ছা আরেকটু বলতেছি দেখেন। প্রথমে কি বলতেছি? স্বরসঙ্গতি মানে কি? এখানে দুইটা স্বরধ্বনি কমন থাকবে, সরি কমন না, সমান সমান থাকবে, তবে একটা আরেকটা দ্বারা পরিবর্তন হইতে পারে। তো যদি দুইটা স্বরধ্বনি সমান সমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। এখন আমরা দেখব এই যে সমান সমান যে আছে, এখানে প্রথম স্বরধ্বনিটা কমন আছে কিনা। যদি প্রথম স্বরধ্বনিটা কমন থাকে তাহলে সেটাকে বলবো প্রগত স্বরসঙ্গতি। যদি শেষের স্বরধ্বনিটা কমন থাকে তাহলে সেটাকে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। যদি কোনোটাই কমন না থাকে তাহলে আমরা বলবো অনন্য স্বরসঙ্গতি। একটু ওয়েট করেন, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। খেয়াল করেন, যেমন কি দেওয়া যায়, এমনি বানায় দিচ্ছি, যদিও এটা স্বরসঙ্গতির উদাহরণ না, তারপর আমি বানায় দিচ্ছি। কথার কথা আমি বললাম চাচা, চাচি, এটা স্বরসঙ্গতি উদাহরণ না, বলছিলাম না অর্থ চেঞ্জ হলে হয় না, কিন্তু আমরা আজকে ক্লাসের জন্য বুঝাই দিচ্ছি। চাচার মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুটো।
চাচির মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুটো। ক্লিয়ার এতটুকু? চাচা চাচি। এখন দেখেন তো কমন আছে কোনটা? এখানে চর মধ্যে আকার, এখানেও চর মধ্যে আকার, তার মানে প্রথম স্বরধ্বনিটা কমন, কারণ এখানে চর মধ্যে আকার, এখানে চর মধ্যে রস্বীকার, কমন নাই, তার মানে এটা কি? প্রগত। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এইভাবে, হ্যাঁ রাইট, প্রগত, রাইট, আপনারা বুঝতে পারতেছেন, ভালো লাগতেছে। তারপরে হয়তো অনেকে বুঝতেছে না। আরেকটা ওয়ার্ড দিই তাহলে বুঝবেন। যেমন আমি বললাম, কি দেওয়া আছে বলেন? আচ্ছা, আপনারা বাইর করেন কি দেওয়া আছে শব্দের এক্সাম্পল। নাচানাচি দি, কি বলেন? হ্যাঁ। আচ্ছা, আমরা মোটামুটি, মোটা মুটি। আচ্ছা, মোটা শব্দের মধ্যে স্বরধ্বনি কয়টা আছে বলেন? মোটা শব্দের মধ্যে দুটো না? মুটির মধ্যে দুইটা, ঠিক আছে, এটা স্বরসঙ্গতি হয়েছে। এখন দেখেন তো এখানে মর মধ্যে কি ওকার, কিন্তু এখানে মর মধ্যে রস্যকার, তার মানে এখানে কমন আছে? নাই। এখানে টর মধ্যে আকার, এখানে টর মধ্যে রস্যিকার, কমন আছে? নাই। তাহলে এটা কি হবে? অনন্য। বুঝা গেছে? এটা প্রগত, পরাগত, অনন্য। আরে ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, কাশাকাশি, কাশাকাশি কি হবে বলেন? কাশাকাশি প্রগত হবে। হাসাহাসি, কাশাকাশি, লাফালাফি সবগুলো আপনারা আপনাদের মতো করে বের করে নেবেন। ঠিক আছে? তাহলে স্বরসঙ্গতি আমরা 3 প্রকার পড়লাম, আরেকটা প্রকার বাকি আছে। আরেকটা প্রকার কি সেটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফুল ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা, আরেকটা কি সেটা হচ্ছে মধ্য স্বরসঙ্গতি। মধ্য স্বরসঙ্গতি। আচ্ছা, আপনারাই বলেন, আপনারাই বলেন, একটা শব্দ যদি মধ্য হইতে হয় তাহলে সেটা মিনিমাম কয় বর্ণের হইতে হবে? মিনিমাম 3 বর্ণের হইতে হবে, তো নাহলে তো মধ্য হবে না। কারণ এখানে 2টা আঙ্গুল, প্রথম লাস্ট, এটাই তো শুরু শেষ। কিন্তু 3টা আঙ্গুল হলে কি বলবেন আপনারা? প্রথম মধ্য শেষ, এটাই তো, মানে শুরু মধ্য শেষ, এভাবে তো লিখবেন। তার মানে মধ্য স্বরসঙ্গতি হইতে হলে আপনাকে মিনিমাম একটা কি 3 বর্ণের একটা এক্সাম্পল দিতে হবে। এখন দেখেন আমি শব্দটা লিখলাম, মধ্য স্বরসঙ্গতি কাকে বলে এটা লিখে দিই। এটা হচ্ছে যে স্বরসঙ্গতির, মানে যে শব্দের কেবল মধ্যধ্বনি, মধ্যধ্বনি পরিবর্তন হয়, যে শব্দের কেবল মধ্যের ধ্বনিটা পরিবর্তন হয় সেটাকে বলা হয় মধ্য স্বরসঙ্গতি। কিভাবে? অন্যগুলো কিন্তু পরিবর্তন হবে না। যেমন আমি একটা শব্দ লিখলাম বিদেশি, এর থেকে বললাম বিদেশি, খেয়াল করেন এখানে 3টা বর্ণ আসছে, 3 বর্ণের 1 2 3, তিনটা তিনটা, ঠিক আছে। এখন দেখেন এখানের মধ্যে বড় শিকার, এখানের মধ্যে বড় শিকার, কিন্তু দেখেন এখানে স্বরস্বীকার স্বরস্বীকার, কিন্তু এখানে দ রস্বীকার, এখানে একার, পরিবর্তন হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল, বিলাতি, এর থেকে বললাম বিলিতি। দেখেন তো পরিবর্তনটা কেবল কোথায় আসছে? মাঝখানেরটাই। এটাই হচ্ছে মধ্য স্বরসঙ্গতির উদাহরণ। ক্লিয়ার? স্বরসঙ্গতি ক্লিয়ার? একটু জানান। আচ্ছা, আপনাদেরকে সাধারণ জ্ঞান কোশ্চেন করতেছি না আজকে। তবে আবারও বলতেছি, যেভাবে পড়াচ্ছি আগামীকালকে তার চেয়ে কঠিন এক্সাম হবে। আচ্ছা, না সবাই যেহেতু এখানে আগে ক্লাসগুলো করেন নাই, এটা সাধারণ জ্ঞান ক্লাস করে পরে আবার যদি বলে স্যার আপনার এম এ তো কি বলবো, আপনি লেখাপড়াই করেন নাই, এমনি একজন বলে ফেলছে যে আমার এম এ, আসলে আমার এম এ বাংলাতে না, যদি পরে বলে। আচ্ছা, ক্লিয়ার এতটুকু। 4 নম্বর, অপিনিহিতি। অপিনিহিতি কি? আপনারা আহ কঠিন গুলোই পড়াচ্ছি, কিন্তু আগামীকাল পর্যন্ত পড়া মনে রাখতে পারেন কিনা সেটা হচ্ছে কথা। আমি তো পড়ায় যায় খুব ভালোভাবে, আর এখন মনে রাখেন, এখন আমি কোশ্চেন করব, তার মানে বুঝেন কিন্তু। আচ্ছা, অপিনিহিতি, অপিনিহিতিটা কি? সংজ্ঞা দেখেন আপনারা, অপিনিহিতির সংজ্ঞাটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু লিখে নেন। 2টা সংজ্ঞা আছে, একটা হচ্ছে পরের ইকার বা উকার ধ্বনি আগে উচ্চারিত হবে, একটা সংজ্ঞা, অথবা যুক্ত বর্ণের পূর্বে রস্বী বা রস্য আসলে তাহলে বলে অপিনিহিতি। আমি একটু আগে লিখে দিচ্ছি। আচ্ছা, অপিনিহিতি ক্লাসটা করছিলেন ক্লাস 9-এ। 2টা সংজ্ঞা, একটা হচ্ছে কি পরের রস্বই বা রস্য উচ্চারণ আগে হবে, এটা হচ্ছে প্রথম সংজ্ঞা।
পরের ইকার বা উকারটা আগে উচ্চারণ হবে। এটা কিভাবে আমরা করব? যেমন আমি একটা শব্দ লিখলাম, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। এটা হচ্ছে দ্বিতীয় সংজ্ঞা। শুনেন, এখানে দুটো সংজ্ঞা আমি দিচ্ছি। দুটো যুক্ত বর্ণের পূর্বে রস্বই বা রস্ব আসলে, ভালো করে বুঝে নেন। এখানে দুটোই থাকতে হবে এমন না, এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, যেটার মধ্যে পড়ে সেটাই আমাদের। ঠিক আছে, খেয়াল করেন। যেমন এই পরের ইকার উকার দিয়ে আমি লিখলাম, আমি শব্দটা লিখলাম দেখেন আশু। আশু একটা শব্দ লিখলাম। আশু শব্দটাকে যদি আমি দেখেন, আশু শব্দের মধ্যে রস্যুর উচ্চারণটা কোথায়? তালব বস্যর পরে। কিন্তু আপনি ইংলিশে যদি করেন তাহলে কিভাবে? ASHU, তার মানে কি এস এইচ এর পরে কিন্তু রস্যুর উচ্চারণটা। আমি এখান থেকে পরিবর্তন করে বললাম আউশ। তাহলে দেখেন একটু ভাঙেন, আশু শব্দটা স্বরে আ, তালব বর্ষ, রস্যৌ, কয়টা হচ্ছে? তিনটা। তার মানে দেখেন এখানে প্রথমে রস্যুর উচ্চারণটা কোথায় ছিল? তালব বর্ষর পরে। কিন্তু আমরা যখন পরবর্তী ক্লাসে আসলাম তখন কি হলো? স্বরে আ, রস্যৌ, তালব বর্ষ। তার মানে দেখেন পরের উকার, বুঝতে পারছেন? এই যে সংখ্যাটা দেখেন, পরের উকার উচ্চারণে আগে এসেছে। যে রস্যুর উচ্চারণটা ছিল পরে, সেই রস্যুর উচ্চারণটা এসে পড়েছে আগে। বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে এটা কি? অপিনিহিতি। আরেকটা ওয়ার্ড দিই, যেমন আমি বললাম কালি। কালি, এর থেকে বললাম কাইল। কালি থেকে বললাম কি? কাইল। খেয়াল করেন, কালি যদি আমরা ভাঙি করস্কার কা, ল, রস্বই, কালি। কিন্তু আমি যদি বলি কাইল করস্কার কা, রস্বই, ল। এখন দেখেন, খেয়াল করেন, যেখানে রস্যির উচ্চারণটা ছিল লর পরে, সেটা কিন্তু কি হয়ে গেল? লর আগে চলে আসছে। বুঝতে পেরেছেন? আমরা বলি না সময় আইস কাইলকার পোলাপাইন বেশি একটা ভালো না। ক্লিয়ার? কি বললাম? আবার বলতেছি, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, যেমন আরেকটা ওয়ার্ড দিলাম সাধু। সাধু শব্দের মধ্যে দেখেন রস্যর উচ্চারণটা কোথায়? ধর পরে। আমরা রস্যটাকে যদি আগে নিয়ে আসি তাহলে কি হবে? সাউদ। ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? এটা যে পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তাহলে সেটা কি হবে? অপিনিহিতি। এবার দ্বিতীয় সংজ্ঞাটা নিয়ে আলোচনা করতেছি আমরা এক্সাম্পলে। এগুলো মুছে ফেললাম। দ্বিতীয় সংজ্ঞাটা হচ্ছে যুক্ত বর্ণের পূর্বে যদি রস্য আসে। আচ্ছা, কিভাবে যুক্ত বর্ণের পূর্বে রস্য আসতে পারে? এক্সাম্পল, যেমন আমরা অনেক সময় বলি না, এই তোর কাছে কত টাকা, যেমন শব্দটা 70, আমি এই 70 টাকা। দেখেন তো এখানে তয়ে ত একটা যুক্ত বর্ণ না, এর আগে একটা রস্য আসছে। ভালো করে মনে রাখবেন, স্বরাগম আর অপিনিহিতির মধ্যে পার্থক্যটা হচ্ছে, অপিনিহিতি কেবল রস্যই এবং রস্য নিয়ে আলোচনা করবে, তাও যুক্ত বর্ণ হইতে হবে। কিন্তু স্বরাগম যে কোনো বর্ণ নিয়ে হইতে পারে। আবার বলতেছি, অপিনিহিতি কেবল রস্যই এবং রস্য নিয়ে আলোচনা করবে, তাও কিসের মধ্যে হইতে হবে? যুক্ত বর্ণের আগে হইতে হবে। কিন্তু স্বরাগমের ক্ষেত্রে এমন কিছুই না। দেখেন, আমরা অনেক সময় একটা কথা বলি না, যেমন এই দেখেন, এটা আমি এক্সাম্পল দিলাম, নোয়া খাইল্লা, কথার কথা এইভাবে লিখলাম। এখন দেখেন উচ্চারণের মধ্যে লর সাথে জফলা হওয়ার কারণে এটা একটা যুক্ত বর্ণ কিনা? অবশ্যই যুক্ত বর্ণ। লর সাথে জফলা হওয়ার কারণে এটা একটা কিন্তু যুক্ত বর্ণ। আর দেখেন তো এখানে একটা রস্যি আসছে কিনা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন নিশ্চয়ই? যেমন আমরা যাজ্ঞা কথাবার্তা বলি না আমরা এইভাবে। যেমন আরেকটা ওয়ার্ড দিই, যেমন দেখেন বাক্য, এটাকে কি বলে? বাক্য। হুমায়ুন আহমেদের নাটকের মধ্যে দেখবেন একটা কথা আছে, লজ্জা, এটাকে বলে বাবজান বিবাহ করিব না, লজ্জা লাগে। মনে আছে আপনাদের নিশ্চয়ই? লজ্জা, দেখেন যুক্ত বর্ণের আগে রস্যই আসছে। ক্লিয়ার? এই দুইটা নিয়ম কি বুঝতে পেরেছেন? যে কি বললাম, পরের ইকার বা উকার উচ্চারণে আগে হবে, অথবা কি বললাম, যুক্ত বর্ণের পূর্বে রস্যই অথবা রস্য আসলে সেটা কি হবে? অপিনিহিতি। ওকে, দেখি এবার আপনাদের প্রতি একটা এক্সাম্পল। না, এক্সাম্পল বলেন তো, আজ, এর থেকে বললাম আইজ, কোন ধ্বনি পরিবর্তন? আজ থেকে আইজ কোন ধ্বনি পরিবর্তন বলেন? আচ্ছা, বুঝলাম না সবাই কিভাবে পারলেন। হ্যাঁ, রাইট, মধ্য স্বরাগমের অ্যান্সার। যারা বুঝেন নাই তারা আবার ভালো করে বুঝে নেন। আমাদের বইয়ের মধ্যে এক্সাম্পলটা দেওয়া আছে,
আজি থেকে আইজ, বইয়ের এক্সাম্পলটা। যদি আজি থেকে আইজ বলেন তাহলে ঠিক আছে, এটা অপিনহিতি। কেন? কারণ দেখেন এখানে একটা রস্যই আছে, এটা এখানে রস্যিটা আগে চলে আসছে। কিন্তু আজ থেকে আইজ যখন আমরা বলতেছি, দেখেন এখানে কোনো রস্যি বা রস্য আছে নাই, এখানে কি রস্যিটা কোনো যুক্ত বর্ণের আগে আসছে? আসেনি, তার মানে এটা মধ্য স্বরাগম। আপনারা যদি না বুঝেন তাহলে এক্সপ্লানেশন করে পরে দেখবেন, নিজেরাই একটু এক্সাম্পলটা লিখে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে আজি শব্দের মধ্যে রস্যি পরে থাকার কারণে এটা আগে চলে আসছে, এটা অপিনিহিতে। তো আজ শব্দের মধ্যে তো কোনো রস্যি নাই, এই জন্য এটা মধ্য স্বরাগম। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওকে। এরপর দেখি আমরা কি নিয়ে আলোচনা করা যায়। দেখেন, অসমীকরণ। সারা জীবন ম্যাথে পড়ে আসছেন অসমীকরণ, আজকে এখানে পড়তেছেন অসমীকরণ। অসমীকরণ জিনিসটা কি একটু ভালো করে বুঝে নেন। অসমীকরণ সংজ্ঞাটা লেখা আছে এর মধ্যে, দ্বিরুক্তি দূর করার জন্য স্বরধ্বনির আগমন। এর ফ্রন্টের অবস্থা খুবই খারাপ, দ্বিরুক্তি দূর করার জন স্বরধ্বনির আগমন। যাই হোক, আমি বলতেছি, আপনারা লিখে নিতে পারেন, দ্বিরুক্তি দূর করার জন্য স্বরধ্বনির আগমনটাকে কি বলা হয়? অসমীকরণ। কিভাবে? যেমন আমি একটা শব্দ লিখলাম, টপ প্লাস টপ, টপ প্লাস টপ। এখন আমরা কি বলি এটাকে? টপা টপ বৃষ্টি পড়ে, টপা টপ। এখন দেখেন শব্দটা আসলে কি? টপ প্লাস টপ। কিন্তু দেখেন তো এখানে একটা অতিরিক্ত আসছে কিনা? এসেছে। এটাই অসমীকরণ। বুঝে গেছে নিশ্চয়ই? আরেকটা ওয়ার্ড দিই, যেমন আমি বললাম, দেখেন দম প্লাস দম, এটাকে আমরা কি বলি? দমা দম। আছে না গান, দমা দম মাস্তে কালান্দার? তার মানে দেখেন এই দম দম, এখানে দেখেন তো একটা আকার অতিরিক্ত আসছে কিনা? সেটাই, ওইটাই কিন্তু আমরা স্লাইডে দেখাচ্ছি। দ্বিরুক্তি দূর করার জন্য যে স্বরধ্বনির আগমনটা ঘটে, সেটাকে আমরা বলি অসমীকরণ। আচ্ছা, এখন একটু বলেন তো, আমি যদি বলি হাতা হাতি, এটা কি অসমীকরণ হবে? না। কেন হবে না এটা অসমীকরণ? কারণ এখানে কোনো স্বরেয় আকার এগুলা কি হয় নাই, অতিরিক্ত আসে নাই। বুঝছেন? হাতা যোগ হাতি এইভাবে আসে নাই। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আমার যদি আমি বলি মাখামাখি, এটা কি হবে? না, হবে না। কারণ কি? এখানে কোনো দ্বিরুক্তি দূর করার জন্য এগুলো আসে নাই। বুঝা গেছে? কিন্তু টপ টপ, দম দম, কন কন, কনা কন, কনা কন হয় না কিন্তু। এগুলা অসমীকরণ। দ্বিরুক্তি দূর করার জন্য যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অসমীকরণ। জি, হ্যাঁ, রাইট। হ্যাঁ, হবে না, ঠিক, রাইট। কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নাই, কোশ্চেন থাকলে বলেন, তবে পড়া বুঝে বুঝে। টান টান না, টান টান হবে না। স্লাইডে স্বরসঙ্গতি বলা আছে, ভুল আছে স্লাইডে। আরে বুঝে নি তো, আমারই লেখা আর কি, ভুল হবে না কেন? লিখেলেন অসমীকরণ, শিরোনাম দিয়ে রাখছি বর বর বরাবর। রাইট, হ্যাঁ রাইট। স্যার রিপিট করব, দেখেন খেয়াল করেন, এই যে এক্সাম্পল, বর প্লাস বর। এখন দেখেন আমরা এটাকে বর বর না বলে যদি বরাবর বলি, এখন দেখেন এই যে এটা একটা দ্বিরুক্তি, দুইটা দ্বিরুক্তি শব্দ, দুইটার মধ্যে দেখেন একটা স্বরে অতিরিক্ত আসছে, এটাই হচ্ছে আমাদের অসমীকরণ উদাহরণ। সেম দেখেন, টপ টপ টপা টপ। আচ্ছা, টান টান থেকে টানা টানা, আচ্ছা ঠিক আছে, বানায় ফেলবেন, ফট ফট ফটাফট। রাইট, ঠিক আছে। আপনারা তো অনেক এক্সাম্পল পারতেছেন, কালকে তাহলে তো ভয়ঙ্কর পরীক্ষা দিবেন আপনারা। তা আপনারা আবার কোশ্চেন বানাবো আপনাদের জন্য, দাঁড়ান। ধপ ধপ ধপা ধপ, হ্যাঁ রাইট। ধপ ধপ রপা ধপ। এসডি কিল্টন, আমার এখান থেকে নাম বুঝাও যায় না ঠিক মতো। আরে বাবা, বিল ক্লিন্টন থেকে এসডি কিল্টন। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর আসেন, যে প্রশ্ন ওইটাই থাক। না না, হবে কিভাবে তাহলে? এতদিন প্রশ্নের ভয় দেখাইছি। লাস্ট, অভিশ্রুতি। আচ্ছা, অভিশ্রুতি জিনিসটা কি? অভিশ্রুতি জিনিসটা হচ্ছে, দেখেন কি দেওয়া আছে পরের ইয়াতে, দেখি আমরা স্লাইডে। হ্যাঁ, গপ গপ গপা, রাইট। অভিশ্রুতি জিনিসটা কি এটা আমরা অনেকে বুঝি না। এটা আসলে দেখেন, শ্রুতি মানে কি? শ্রুতি মানে হচ্ছে শুনতে শুনতে একটা পরিবর্তন হয়ে গেছে, শুনতে পারে। যেমন আকাশ যেমন আকিচ্ছা হয়ে যায়,
এখন আগে সাধু রীতির নাটকগুলো দেখবেন, রবীন্দ্রনাথের নাটকগুলো দেখবেন, বাপ রে বাপ কেমনে গুরু গম্ভীর ভাবে কথা বলে। আপনারা দেখবেন রবীন্দ্রনাথ হুমায়ুন আহমেদের মধ্যে একটা বড় পার্থক্য দেখবেন, আরে তুলনা দেওয়া তো মোটেও ঠিক না, তারপরে বলতেছি কথার কথা। রবীন্দ্রনাথের নাটকে দেখবেন চাকররাও এমন ভাবে কথা বলে মনে হয় সাহেব কথা বলতেছে, আর হুমায়ুন আহমেদের নাটকের মধ্যে দেখবেন চাকর চাকরের মতো কথাই বলে। ওই যে ফারুক আহমেদের ডায়লগ তো মনে আছে, গামজা খায় কুল পাই না আবার লেহাপড়া করবো কখন। আচ্ছা যাই হোক, দেখেন অভিশ্রুতি মানে হচ্ছে কি শুনতে শুনতে একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটা কিভাবে আসে? এটা হচ্ছে সাধু থেকে চলিত রূপান্তরের একটা উপায়। কি বললাম? সাধু থেকে চলিত রূপান্তর। এখন এই সাধু থেকে চলিত রূপান্তর হতে গেলে তিন ধরনেরই আসতে পারে। প্রথমে শব্দটা সাধু থাকে, পরে চলে যায় অপিনিহিতিতে অনেক শব্দ, পরে চলে যায় চলিত। কিছুই বুঝি নেই আমরা, বোঝার দরকার নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে রস্যই রস্যই বা রস্যও বিলুপ্ত হয়। রস্যই বা রস্য কি হয়? বিলুপ্ত হয়। কিচ্ছু বুঝি নেই, বোঝার দরকার নেই, ভালো করে বুঝে নেন এবার। যেমন আমি একটা শব্দ লিখলাম, ক্রিয়া নিয়ে দেখি, ক্রিয়া। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম কোরিয়া, খেয়াল করেন তো, কোরিয়া একটা সাধুরীতির শব্দ। ওকে, এখন আপনি নোয়াখালী বা ওই সমস্ত জায়গায় গেলে দেখবেন কথা বলে কইরা, এইভাবে বলে কইরা কইরা। দেখেন তাহলে এবার কোরিয়া থেকে কইরা, এটা অপিনীতির উদাহরণ না? এবার দেখেন সেটা ঢাকা শহরে বাস দিয়ে আসলে সেটা কি হয়ে যায়? করে। বুঝতে পারছেন? আরেকটা ওয়ার্ড দিয়ে, যেমন দেখেন চলিয়া, অপিনীতির সরি সাধুরীতির অপিনীতি কি হয়? এটা চল্লা, মানে নিভা গেছে, চল্লা গেছে, এরপর কি হয়? চলে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আচ্ছা, আবার দেখেন এবার নামের ক্ষেত্রে, দেখেন নামের ক্ষেত্রে এই অপিনিহিতি লাগে না, চলিত চলে যায়। যেমন দেখেন আমি বললাম মাইয়া, এর থেকে কি বললাম? মেয়ে। এখন প্রত্যেকটা এক্সাম্পল গুলোর মধ্যে দেখেন মাইয়া সাধুরীতির শব্দ, ওটা কি হয়ে গেছে? মেয়ে, রশ্মিটা বিলুপ্ত করে দিচ্ছে কিনা? করিয়া কইরা করে, দেখেন রশ্মিটা বিলুপ্ত হয়ে গেছে কিনা? এই যে এখানে রশ্মিটা বিলুপ্ত হয়ে গেছে। চলিয়া চইল্লা চলে, সেম। আরেকটা ওয়ার্ড দিই, যেমন আমি বললাম দেখেন মাঠুয়া, মাঠুয়া থেকে আমরা কি বলি? মেঠো। খেয়াল করেন মাঠুয়া রস্য ছিল, রস্যটা বিলুপ্ত হয়ে গেছে এভাবে। যেমন দেখেন ভাতুয়া, ভাতুয়া থেকে বললাম ভেতো। দেখেন ভাতুয়া ভেতো, রস্যটা বিলুপ্ত হয়ে গেছে। এখন আপনাকে যদি কোশ্চেন করা হয়, দেখেন খেয়াল করেন, হলুদিয়া, গান আছে না, হলুদিয়া পাখি সোনারি বরণ, হলুদিয়া থেকে আমরা কি বলি? হলদে। শেষ। এগুলা সব অভিশ্রুতির উদাহরণ। স্বরধ্বনি পরিবর্তন শেষ। আপনাদের কাছে এখন দুই দুই মিনিট বিরতি। কার কি কি কোশ্চেন আছে একটু জানান। আচ্ছা, শিমুল বিশ্বাস অভিশ্রুতিটা আরেকবার বলতেছি, হ্যাঁ ফাতেমা কেয়া সব বলতেছি আবার, ভেরি গুড। আরো কারো কারো কোশ্চেন? দেখেন অভিশ্রুতি মানে হচ্ছে, এই দেখেন খেয়াল করেন আমি স্লাইডের মধ্যে দেখাচ্ছি, স্লাইড বানিয়েতে, সাধু থেকে চলিত রূপান্তরের একটা পদ্ধতি। সাধু থেকে চলিত রূপান্তরের একটা পদ্ধতি কি বলে? অভিশ্রুতি। দেখেন শ্রুতি মানে কি? শোনা, শুনতে শুনতে যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা বলি অভিশ্রুতি। এখন দেখেন আপনি ঢাকার মধ্যে আসলে একরকম ভাবে কথা বলেন, আপনি গ্রামে গেলে কিন্তু আরেক রকম ভাবে কথা বলেন, কারণ আশেপাশের পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনাকে কি করে? প্রভাবিত করে। এখন খেয়াল করেন সাধু থেকে চলিত রূপান্তর মানে যেটা শুনতে শুনতে পরিবর্তন হয়ে যায় সেটাকে আমরা বলি অভিশ্রুতি। এই সাধু থেকে চলিত রূপান্তর করতে গেলে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ডিরেক্টলি সাধু থেকে চলিততে চলে যায়। যেমন দেখেন হলুদিয়া, এটা সাধুরীতির শব্দ, এখান থেকে আমরা কি বলতেছি? হলদে, ডিরেক্টলি চলে গেছে। ভাতুয়া সাধুরীতির শব্দ, ভেতো, ডিরেক্টলি চলে গেছে। কিন্তু ক্রিয়া যেগুলো আছে, ক্রিয়া এগুলো প্রথমে সাধুরীতিতে থাকে, পরে আস্তে আস্তে সেটা কি হয়? অপিনিহিতে চলে যায়, এরপরে সে কি হয়? চলিত হয়ে যায়। যেমন দেখেন কোরিয়া একটা সাধুরীতির শব্দ, এটা কি হয়ে যায়? কইরা, দেখেন অপিনিহিতির মধ্যে। আবার হয়েছে কি? করে। এখন পরীক্ষার হলে আপনার কি থাকবে? পরীক্ষার হলে আপনাকে এই দুইটা দেওয়া থাকতে পারে, অথবা এই দুইটা দেওয়া থাকতে পারে। মানেটা বুঝে নেন, ডিরেক্টলি সাধু থেকে চলিতটা দেখাইতে পারে, অথবা অপিনিহি থেকে চরিত্রটা দেখাইতে পারে। যাই দেখাক না কেন অভিশ্রুতির উদাহরণ। ঠিক আছে? আর এখানে কি বললাম? অভিশ্রুতি মানে শব্দের পরিবর্তনটা হয়
পরিবর্তনটা রস্যি এবং রস্যের মধ্যে হয়, ঠিক আছে? আচ্ছা, রাইট। স্বরসঙ্গতি 4 প্রকার। তোমা, আচ্ছা, বাসায় বুঝতে হইলে ফোন, আল্লাহ রে, না আমার ইউটিউব চ্যানেলে দেখে নিয়েন। সরলোপ আর অভিশ্রুতি মিলে যেতে পারে, হ্যাঁ সরলোপ আর অভিশ্রুতি মিলে যেতে পারে, কিন্তু দেখেন অভিশ্রুতির মধ্যে হচ্ছে সাধু থেকে চলিত রূপান্তর হয়, কিন্তু সরলোপের মধ্যে সাধু থেকে চলিত রূপান্তর হয় না। যেমন জানালা থেকে জানলা, এটা সাধু চলিতর কোনো প্রশ্ন না, কিন্তু মাইয়া থেকে মেয়ে, এটা কিন্তু সাধু চলিতর প্রশ্ন। বুঝতে পেরেছেন নাজমুন নাহার? এখন আর মধ্য আর অন্তটা কি? মধ্যমানি শব্দের মাঝখানে, অন্তমানি শব্দের শেষে। মধ্যমানি শব্দের মাঝখানে, অন্তমানি শব্দের শেষে। আচ্ছা, হকার লোভ এখনো আসে নাই, ওয়েট করেন, ক্লাস এখনো শেষ হয় নাই। মধ্য স্বর সঙ্গীতের আমরা পড়াইছি, তোমা আপনি হয়তো নতুন ঢুকছেন কিনা, আগে ঢুকছেন মধ্য স্বর সঙ্গতি? আচ্ছা, মধ্য স্বর সঙ্গতি মানে বলছে, দেখেন বিলাতি, মধ্য মানে তিনটা, দেখেন এবার বিলিতি, কেবল মাঝখানের স্বরধ্বনিটা পরিবর্তন হলে সেটাকে আমরা বলি মধ্য স্বর সঙ্গতি। বুঝা গেছে? সেম আমরা যদি বলি এভাবে বিদেশি, এর থেকে বললাম বিদেশি, মাঝখানের পরিবর্তনটা হলে সেটাকে আমরা বলি মধ্য স্বর সঙ্গতি। জি, আপনাদের ক্লাসে 2 মিনিট ব্রেক, কারণ আমার ক্লাস মাথার উপর দিয়ে যাবে, তো 2 মিনিট আপনারা একটু ফ্যান ছেড়া হাওয়া খান, আমি একটু হাওয়া খাই। মাহমুদুল হাসান মারজানের কমেন্টে ফিরে আসলাম। আপনার এখানে ঝড় হচ্ছে, কারেন্টটা, ক্লাস মিস করতে চাচ্ছেন না। আচ্ছা, আমিও আপনাদেরকে ক্লাসটা মিস করাতে চাচ্ছি না। এবার আমরা পড়বো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। এই যে জসিমউদ্দিনের উপন্যাস সংখ্যা কয়টা, এটা আমার কোশ্চেন না, এটা সাহিত্য যে পড়াবে ওনার কোশ্চেন। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, আচ্ছা খেয়াল করেন, আমি একটা এক্সাম্পল দিই। কোথাও যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পেল, ব্যঞ্জন ধ্বনি লোপ, আবার সাথে সাথে স্বরধ্বনিও লোপ পেল, মানে ব্যঞ্জন ধ্বনিও লোপ পেল, স্বরধ্বনিও লোপ পেল, তাহলে আমরা কোনটাকে একসেপ্ট করব? কি স্বরধ্বনি নিয়মে চলে যাব, নাকি ব্যঞ্জন ধ্বনি নিয়মে চলে যাব? বুঝতে পেরেছেন? কিছুই বুঝেন নাই। আমি একটা কোশ্চেন রাখলাম আপনাদের কাছে, এমন একটা শব্দ আমি উচ্চারণ করলাম যে যেখানে ব্যঞ্জন বর্ণ বিলুপ্ত হয়েছে, স্বরধ্বনিও বিলুপ্ত হয়েছে, তাহলে আপনাকে কোনটা একসেপ্ট করতে হবে? আপনাকে তখন ব্যঞ্জন বর্ণটা একসেপ্ট করতে হবে। কেন ব্যঞ্জন বর্ণ একসেপ্ট করতে হবে? আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনি থাকে, কিন্তু প্রত্যেকটা স্বরধ্বনির সাথে কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ থাকে না। বুঝতে পেরেছেন? আবারও বলতেছি, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে? একটা স্বরধ্বনি থাকে, কিন্তু প্রত্যেকটা স্বরধ্বনির সাথে কিন্তু ব্যঞ্জন বর্ণ থাকে না। তার মানে আমাদের কোনটা একসেপ্ট করতে হবে? ব্যঞ্জন বর্ণ লোপ করতে হবে। আচ্ছা, এবার আমরা ব্যঞ্জন বর্ণের কি কি আছে সেগুলো আলোচনা করব। ব্যঞ্জন ধ্বনি লোপে কি কি আছে, মেজর যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আপনারা এই সাইট ইয়াটা লিখে নেন, আমি এখানে যা উঠাচ্ছি সেটা একটু লিখে নেন, লিখে আমাকে জানাবেন যে শেষ কিনা। প্রথমটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। পরেরটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতির পরে লেখেন আপনারা বিষমী ভবন,
অন্তর্হতি, তারপর লেখেন ব্যঞ্জনচ্যুতি। আমার হাতে ফেয়ার লাভলি মাইখে আসি নাই, হাতের লেখা ভালো না। সমীভবন, ধ্বনি বিপর্যয়, হ বা র লোপ। এই পাঁচটা মেজর, সরি পাঁচটা, 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে মেজর। এই মেজর স্লাইডটা আপনারা একটু তুলে, স্লাইড তো না সরি, এই লেখাটা তুলে আপনারা একটু খাতায় তুলে আমাকে জানান। আবারও বলতেছি, ব্যঞ্জন বিকৃতি, বিষমীভবন, অন্তর্হতি, ব্যঞ্জনচ্যুতি, সমীভবন, ধ্বনি বিপর্যয়, হকার লোপ, র লোপ। জি, এটা তুলে আমাকে জানান, তারপর আমরা শুরু করব। সুপার ইজি কোশ্চেন, সুপার ইজি কোশ্চেন। শেষ? আচ্ছা, আলিফ আল মাজিদ, মোহসিনুর রহমান শেষ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনাদের রেসপন্স দেখে খুব ভালো লাগতেছে। জানি না, হয়তো অনেকে বুঝতেছেন না, কিন্তু ক্লাস শেষে এইটুকু হয়তো বুঝতে পারবেন যে বাংলা ভয়ের তেমন কিছু নাই যদি বুঝে বুঝে পড়েন। এই যে এই নামগুলো, এগুলো কিন্তু আমরা মুখস্থ করে করে গেছি আল্লাহর মধ্যে, সেই এসএসসি থেকে মুখস্থ করে করে গেছি। এখন নাম মনে না থাকলে ফেসবুক ফেক আইডি বানালেন, মিস্টার অন্তর্হতি, মিসেস ব্যঞ্জনচ্যুতি, তাহলে দেখবেন নামগুলো মনে থাকবে। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি শুরু করি আমরা। ব্যঞ্জন বিকৃতি পরে ক্লাসে সমাস পড়ে না, হাই রে শুরু হয়ে গেছে পরের ক্লাস। ব্যঞ্জন বিকৃতি মানে কি? ব্যঞ্জন বিকৃতি মানে হচ্ছে, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, দেখেন ওই যে সরি স্লাইডে সংজ্ঞা দেওয়া আছে। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হলে সেটাকে বলা হয় কি? ব্যঞ্জন বিকৃতি। আপনারা স্লাইডে দেখেন, আমি এক্সাম্পল গুলো শুধু দিব। কোথাও যদি কোথাও ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্যঞ্জন বিকৃতি। আসেন কিভাবে, এই যে দেখেন আমরা যেটারে বলি পানি, নোয়াখালীর একটা হানি, দেখছেন নি? এখন দেখেন খেয়াল করেন, প একটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জনটাকে কি করে চেঞ্জ করে আমরা হ বানায় দিছি, হানি বানায় দিছি, তার মানে ব্যঞ্জন বিকৃতি। বুঝা গেছে? 9-10 বইয়ের মধ্যে একটা কৈথ্যে আদিম যুগের একটা এক্সাম্পল দেওয়া আছে, কপাট। এটা কি বলে? কবাট, ঠিক না? পটা ব করে দিছি, দেখেন তো, এই যে কপাট, কবাট। বুঝা গেছে? আবারও বলতেছি, সংজ্ঞাটা দেখেন স্লাইডের মধ্যে। ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা কি বলবো? ব্যঞ্জন বিকৃতি। আমাদের আজকের ক্লাসের জন্য দেখুন দেখুন দেখুন, ভয়, ভয় থেকে আমি বললাম জয়। দেখেন যদিও এটা ধ্বনি পরিবর্তন না, কিন্তু আমি আপনাদেরকে কেবল বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি। ভয় ভ আছে, এখানে জ করে দিছি, হয়ে গেছে। বা সহজ আর একটা এক্সাম্পল দিই, যেমন আমি বললাম দেখেন পরিবর্তন, এর থেকে বললাম পরিবর্ধন, পরিবর্ধন, সেম। দেখছেন তটা কি হয়ে গেছে? ধ হয়ে গেছে। হ্যাঁ রাইট, লেবু থেকে নেবু, রাইট, লেবু থেকে নেবু। এগুলো সব ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। এগুলো সবগুলো কিসের উদাহরণ? ব্যঞ্জন বিকৃতির। যে কি বললাম, ব্যঞ্জন ধ্বনির যদি কোনো পরিবর্তন হয়, ওই যে লেখা আছে, ব্যঞ্জন ও ধ্বনির কোনো পরিবর্তন হয়, তাহলে সেটাই কি হবে? ব্যঞ্জন বিকৃতি। বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? সানসিল্ক? এরপরে আসেন বিষমী ভবন। বিষমী ভবনটা কি খেয়াল করেন। বিষমী ভবনটা দেখেন কি লেখা আছে, সমবর্ণ, সাপ থেকে হাফ, একবারে ঠিক কইছেন, এরে তোরে হাফে কামড়াইছে, একটা ঠিক কইছেন। এরকম মানে অঞ্চল ভিত্তিক ভাষাগুলো কিন্তু মারাত্মক লাগে কিন্তু শুনতে, ঠিক আছে? আচ্ছা, বিষমী ভবনের সংজ্ঞাটা দেখেন। বিষমী ভবন বলা হচ্ছে কি, রক্ত থেকে রক্ত, হ্যাঁ হইছে, রাইট। সমবর্ণ থেকে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনকে বিলুপ্তি বলা হয়। দেখেন ব্যঞ্জন বিকৃতি যে কোনো স্থানে হতে পারে, যে কোনো বর্ণে হতে পারে, যে কোনো বর্ণে হতে পারে, কিন্তু বিষমী ভবনের জন্য সমবর্ণ হতে হবে। আপনারা সংজ্ঞাটা দেখেন, সমবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণের বিলুপ্তিটাই কি বলা হয়? সমবর্ণ মানে কি? সমবর্ণ মানে হচ্ছে দুটো একই বর্ণ, সমবর্ণ না, একই বর্ণ বা একই উচ্চারিত বর্ণ, এরকম। যেমন আমি একটা শব্দ লিখলাম লাল, খেয়াল করেন, লাল, ল আর ল, এভাবেই তো। কিন্তু দেখেন বাচ্চারা কি বলে প্রথমে? নাল। সমবর্ণ দেখেন দুইটা সেম বর্ণ ছিল, চেঞ্জ করে ফেলছি। সেম আমি যদি এভাবে বলি আপনাকে, শরীর,
শরীর। এখন আমি এখানে কি বলি আমরা, শরীর, এগুলা বইয়ের এক্সাম্পল আছে, হ্যাঁ কোনো কোনো সমস্যা নাই। শরীর থেকে শরীর, দেখেন র আর র দুইটা সেম বর্ণ, কিন্তু আমরা কি বলতেছি শরীর। প্যাচটা একটু ভালো করে বুঝে নেন, প্যাচটা কোথায়। ব্যঞ্জন বিকৃতি যে কোনো বর্ণের মধ্যে হইতে পারে, কিন্তু বিষমীভবন হওয়ার জন্য দুইটাই সেম বর্ণ হইতে হবে, আদারওয়াইজ বিষমীভবন হবে না। ক্লিয়ার? দেখি আপনারা পারেন কিনা। প্রথম এক্সাম্পল আমি লিখলাম, দেখেন নানা থেকে বললাম, কথার কথা নানা থেকে বললাম মানা, কি এক্সাম্পল হবে দেখি আপনারা পারেন কিনা অ্যান্সারটা। নানা থেকে মানা কোন ধ্বনি পরিবর্তন হতে পারে? এরে নানা মানা করিস না। রাইট, আনিশা জাহান বিষমীভবন না, অ্যান্সারটা হয় নাই। মারজান, হ্যাঁ এ বিকৃতি হয় নাই। দেখেন নানাটা কেন বিষমীভবন হয়েছে, না ব্যঞ্জন বিকৃতি হয় নাই। নূরজাহান আক্তার, দেখেন নানা দুইটা সেম বর্ণ না, দুইটা তো সেম বর্ণ, তাহলে এটা কি হয়ে গেছে, একটা পরিবর্তন হয়েছে, এই যে সমবর্ণ থেকে, দেখেন সমবর্ণ, দেখেন ন আর ন দুইটা সেম বর্ণ না, এখান থেকে একটা পরিবর্তন হয়েছে, তার মানে এটাকে বিষমীভবন। কিন্তু আমি যদি এভাবে বলি পরিচয়, এর থেকে বললাম পরিণয়, পরিচয় থেকে বললাম পরিণয়, এবার বলেন তো এটা কি হবে? পরিচয় থেকে পরিণয়। লেখেন আপনারা দ্রুত। হ্যাঁ রাইট মেঘনা, পরিচয় থেকে পরিণয় হবে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। কেন ব্যঞ্জন বিকৃতি? দেখেন পরিচয় চটা কি হয়ে গেছে, ন হয়ে গেছে, কোনো ইয়া নাই। কিন্তু নানা থেকে মানা যখন আমরা বলতেছি, দেখেন দুইটা সেম বর্ণ থেকে একটা চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? আবার বলতেছি ব্যঞ্জন বিকৃতি মানে কি, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এটা যে কোনো জায়গাতে হইতে পারে, কিন্তু বিষমীভবনটা কি, সমবর্ণ থেকে পরিবর্তন, মানে দুইটা সেম বর্ণ থেকে আমাদের পরিবর্তন করতে হবে। এই জন্য দেখেন ন আর ন দুইটা সেম বর্ণ, একটা পরিবর্তন করছেন, এটা বিষমীভবন। কিন্তু পরিচয় চটা চ আর চ তো নাই, এই জন্য এটা বিকৃতি। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। এরপর দেখেন অন্তর্হতি, এবারও আগের মতোই। অন্তর্হতি কি দেখেন আপনারা, সংজ্ঞাটা দেখেন, খেয়াল করেন। ব্যঞ্জন বর্ণের বিলুপ্তি, ব্যঞ্জন বর্ণ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে সেটাই অন্তর্হতি, এটাই তো। ব্যঞ্জন বর্ণের বিলুপ্তিটা কি বলে? অন্তর্হতি। দেখেন খেয়াল করেন, যেমন সহজ এক্সাম্পল দিয়ে আগে, ফাল্গুন, ফাল্গুনের মধ্যে কয়টা ব্যঞ্জন বর্ণ আছে? চারটা, 1 2 3 4, চারটা আছে। এখন আমরা এটাকে কি বলি? ফাগুন। দেখেন ফাল্গুন, ফ ল, ভাঙেন, ভাঙলে বুঝবেন, ফ ল গ ন, চারটা। আর ফাগুনের মধ্যে কয়টা ভাই? ফ গ ন, তিনটা। তার মানে দেখেন কোনটা নাই? লটা নাই, তার মানে এটা কি? অন্তর্হতি। ক্লিয়ার? আরেকটা ওয়ার্ড দিই তাহলে বুঝবেন। বরিশালের মধ্যে গেলে মানু আর মানু, মানে মানুষে বলা হচ্ছে মানু, এরে মনু কয় না, কিন্তু আমি মনু শুনি নাই আর কি, মানু আর মানু বলে। এখন দেখেন মানুষ শব্দটা কিন্তু, মানুষ শব্দ থেকে আমরা কি বলতেছি? মানু, একটা বিলুপ্ত করে দিয়েছি, তার মানে এটা কি? অন্তর্হতি। বুঝা গেছে? যদি কোথাও ব্যঞ্জন বর্ণের বিলুপ্তি হয় তাহলে সেটাই অন্তর্হতি। কোথাও যদি ব্যঞ্জন বর্ণের বিলুপ্তি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? যেমন আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। ওটা যদি আরেকটা এক্সাম্পল হয়, তারপর শাহরুখ, এটা আমরা কি বলি? এরে শাহরুখা, শাহরুখ। দেখেন হটা কিন্তু আমরা উচ্চারণ করি না, অন্তর্হতি। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরাও মানু বলে, হ্যাঁ হইতে পারে। এতটুকু কি বুঝিতে পারিয়াছেন অন্তর্হতি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিলুপ্তি। দেখেন ব্যঞ্জন বর্ণের পরিবর্তন ব্যঞ্জন বিকৃতি, সমবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণের পরিবর্তন বিষমীভবন, ব্যঞ্জন বর্ণের বিলুপ্তি, বিকৃতি আর বিলুপ্তি তো বুঝেন, বিকৃতির মধ্যে সংখ্যা কমে না, পরিবর্তন বা বিকৃতির মধ্যে সংখ্যা কমে না, কিন্তু এই যে বিলুপ্তি, বিলুপ্তির মধ্যে কিন্তু সংখ্যা কমে যায়। যেমন আমি একটা আরেকটা এক্সাম্পল দিই, যেমন আমি বললাম প্রগতি, প্রগতি থেকে বললাম প্রতি, সেম। প্রগতি থেকে যদি আমি প্রতি বলি তাহলে কিন্তু সেম। দেখেন এখানে গটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এটা কি হবে? অন্তর্হতি। ক্লিয়ার? হ্যাঁ, ফলার থেকে ফলার, আরে সবাই বুঝতেছেন। আচ্ছা আচ্ছা, যাক, বাংলা বুঝা যায় না, এই আকীদা থেকে ফিরে আসেন, বড় খারাপ আকীদা এটা। হুম, একটু 2 1 মিনিট আমরা রেস্ট করি, এই 2 1 মিনিট, 10 সেকেন্ড 20 সেকেন্ড, দেখি আপনাদের মন্তব্য কি। খবর হয়ে যায়।
প্রশ্ন উত্তর পর্ব, ও আচ্ছা আচ্ছা, অসাধারণ লেকচার, ধন্যবাদ, জাযাকাল্লাহ। এরপর আসেন ব্যঞ্জনচ্যুতি। দেখেন ব্যঞ্জনচ্যুতির সংজ্ঞাটা দেখেন, আপনাদের সাথে কি দেওয়া আছে, সমবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণের বিলুপ্তিতে ব্যঞ্জনচ্যুতি। দেখেন এটা বলা হচ্ছিল সমবর্ণ থেকে পরিবর্তন বলা হয়েছিল, ঠিক না, বিষমীভবন। আর কি বলছিলাম, পরিবর্তনের সংখ্যা কখনো চেঞ্জ হয় না, যেটা থাকার ওইটাই থাকে। এখানে কি বলা হচ্ছে, সমবর্ণ থেকে বিলুপ্তি, সমবর্ণ বিলুপ্ত। আচ্ছা কি বলতেছিলেন জানি, পরিচয়, পরিচয় বিষমীভবন কি হতো না, পরিচয় তো বিষমীভবন হতো না, পরিচয় থেকে পরিণয় বিষমীভবন হবে না তো। দেখেন সমবর্ণ থেকে বিলুপ্তি যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ব্যঞ্জনচ্যুতি। যেমন আমি বললাম দেখেন, বড় দাদা, এটাকে আমরা কি বলি, বড়দা। খেয়াল করেন দ আর দ দুইটা সেম বর্ণ না, আমরা একটাকে বিলুপ্ত করে দিই বর্ণ, বড়দার মধ্যে সেম। আমি বললাম বউ দিদি, বৌদি। দেখেন দিদি দুটো সেম। আমরা চিটাগাং এর ভাষায় ওরে বড়দা, আসলে শব্দটা কি, বড় দাদা। বুঝা গেছে বিষয়টা? তো বড় দাদা দুটো কিন্তু কি সেম বর্ণ, কিন্তু আমরা কি বলতেছি, বড়দা। সেম বউ দিদি দুইটা সেম বর্ণ, আমরা কি বলতেছি, বৌদি। তাহলে আবার বলতেছি, চারোটা আবার রিক্যাপ করতেছি, ভালো করে বুঝে নেন। যদি কোথাও ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। যদি সমবর্ণ থেকে পরিবর্তনটা হয় তাহলে আমরা বলবো বিষমীভবন, বা এটাকে যদি ম্যাথমেটিক্স এর ভাষায় বলেন তাহলে হবে 1 = 2। 1 মানে কি সমবর্ণ, 2 মানে কি আলাদা। 1 = 2 মানে বুঝছেন, 1 মানে কি সমবর্ণ, মানে দুইটা সেম বর্ণ, আর 2 বলতে কি বোঝাচ্ছি, আলাদা আলাদা। যদি ব্যঞ্জন ধ্বনির বিলুপ্ত হয় তাহলে কি হবে, অন্তর্হতি। এটা যে কোনো জায়গা থেকে বিলুপ্ত হইতে পারে, যেমন ফলাহার, ফলার আপনারা পড়েছেন। আর যদি সমবর্ণ থেকে, মানে দুইটা সেম বর্ণ থেকে যদি বিলুপ্ত হয় তাহলে কি হবে, ব্যঞ্জনচ্যুতি। ক্লিয়ার? দেখি আপনাদের কোনো কমেন্টস থাকলে জানান। আমি আচ্ছা, অল ক্লিয়ার। জি ভালো লাগতেছে, আপনাদের রেসপন্স দেখে খুব ভালো লাগতেছে। এবার আসেন সমীভবন। সমীভবন যদিও 4 প্রকার, কিন্তু আমরা আজকে কোনো প্রকার ভেদে পড়াবো না, সমীভবন থেকে প্রকার ভেদটা তেমন একটা আসে না, তারপরেও যতটুকু আমরা দরকার। সমীভবনটা পুরা বিষমীভবনের বিপরীত। সমীভবনটা কিভাবে, সমীভবন দেখেন সংজ্ঞাটা কি লেখা আছে, সমীভবন দুটো ভিন্ন ধ্বনি যদি এক হয়ে যায়, পরিচয়ের বিষমীভবন নাই তো, এক্সাম্পল পরিচয়ের বিষমীভবন নাই। আচ্ছা দুটো ভিন্ন ধ্বনি যদি এক হয়ে যায় তবে তাকে সমীভবন বলা হয়। কি বললাম, দুটো ভিন্ন ধ্বনি যদি এক হয়ে যায়, এক হয়ে যায় বা প্রায় এক হয়ে যায়, বুঝতে পেরেছেন, তাহলে সেটাকে আমরা কি বলবো, সমীভবন। একটু ভালো করে বুঝে নেন। যেমন আমি শব্দটা লিখলাম জন্ম। আচ্ছা জন্ম, দেখেন এখানে শব্দটা কি, ন আর ম, কিন্তু আমি যদি এটাকে উচ্চারণ করি জন্ম, তাহলে এটা কি হবে, ভালো করে বুঝে নেন। শব্দটা আসলে কি, ন আর ম দুইটা ভিন্ন ধ্বনি কিনা, দুইটা ভিন্ন ধ্বনি। তো বাচ্চারা উচ্চারণ করে কি, ম প্লাস ম, দুইটাকে এক করে ফেলে কিনা, এক করে ফেলে। তার মানে দেখেন সমীভবনের সংজ্ঞাটার সাথে মিলান, দুটো ভিন্ন ধ্বনি যদি এক হয়ে যায় তাহলে সেটাকে কি বলা হবে, সমীভবন। আরেকটা তাহলে বুঝবেন, যেমন আপনাদের সন্ধি যখন করেছিলেন আপনারা, তখন একটা কথা ছিল যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধিগুলো সমীভবনের নিয়মে হয়। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধিগুলো সমীভবনের নিয়মে হয়, এটা আমরা অনেকেই বুঝি নাই। খেয়াল করেন, যেমন শব্দটা লিখলাম বদ প্লাস জাত, দেখেন তো দ আর জ কি সেম বর্ণ, সেম বর্ণ না, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি কি, বদজাত। বুঝা গেছে বিষয়টা? সেম আমরা যদি এইভাবে দেখি, দেখেন চলত যোগ চিত্র, এটাই তো সন্ধি বিচ্ছেদ ছিল আমাদের। দেখেন ত আর ত কি সেম বর্ণ, সেম বর্ণ না, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করতেছি কি, চলচ্চিত্র। দেখেন দুইটাকে এক করে ফেললাম না। এটা কি বুঝতে পেরেছেন যে দুটো ভিন্ন ধ্বনি এক হলে কিভাবে সেটা সমীভবন হয়? আমরা যে ওই যে এক্সাম্পল যে আপনারা পড়েছিলেন বা বইতে যে পড়েছিলেন, বাংলা ব্যঞ্জন সন্ধিগুলো সমীভবনের নিয়মে হয় কিভাবে, দেখেন দ আর জ সেম বর্ণ না, কিন্তু আমরা দুইটাকে এক করে ফেলি। ত আর চ সেম বর্ণ না, কিন্তু দুটাকে আমরা এক করে ফেলি। বুঝে গেছে সমীভবনের সংজ্ঞাটা?
দুটো ভিন্ন ধ্বনি যদি এক করে ফেলা হয় তাহলে সেটাকে বলে সমীভবন। আর ঠিক এটার উল্টাটাই দেখেন বিষমীভবন, একই বর্ণকে যদি আলাদা আলাদা করা হয় তাহলে সেটাই বিষমীভবন। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয় নাই এখনো? আচ্ছা, মানুষ থেকে মানু, মানুষ থেকে মানু তো অন্তর্হতির উদাহরণ নাহিদি, মানুষ থেকে মানু অন্তর্হতির উদাহরণ। আচ্ছা, এটা ক্লিয়ার হয় নাই, আবার ক্লিয়ার করতেছি, সমস্যা নেই, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, যেমন দেখেন আমি শব্দটা লিখলাম, কি দেওয়া যায় বলেন? উত প্লাস জল, এভাবেই তো সন্ধি বিচ্ছেদ, উত প্লাস জল। আচ্ছা, এখানে কি উচ্চারণ করতেছি? ত আর জ, ঠিক না? সন্ধি বিচ্ছেদ করতে গেছে, কিন্তু আমরা এটাকে কি উচ্চারণ করি? উজ্জ্বল না? আমরা এটাকে উজ্জ্বল উচ্চারণ করি। এখন খেয়াল করেন সমীভবনের রুলসটা কি পড়েছিলাম, ভালো করে দেখেন। দুটো ভিন্ন ধ্বনি, দুইটা ভিন্ন ধ্বনি কিনা দেখেন তো, ত আর জ দুইটা ভিন্ন ধ্বনি কিনা? দুইটা ভিন্ন ধ্বনি। দুটো ভিন্ন ধ্বনিকে যদি এক করা হয়, মানে একত্র করা হয়, তাহলে সেটাই কি সমীভবনের উদাহরণ। দেখেন তো, ত আর জ ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা এটাকে জ জ উচ্চারণ করতেছি। বুঝা গেছে? আরেকটা ওয়ার্ড দিই তাহলে বুঝবেন। যেমন দেওয়া যায় এরকম, উত যোগ চারণ, কথার কথা, উত যোগ চারণ। এখন দেখেন তো, সেম তো আর চ কি সেম বর্ণ? সেম বর্ণ না, কিন্তু আমরা এটাকে কি লিখি? উচ্চারণ। বুঝা গেছে? আরেকটা ওয়ার্ড কর্ম, এটা যদিও আরেকটা এক্সাম্পল চালবে, তারপর আমি বলতেছি। কর্ম, দেখেন শব্দটা কি আসলে? র আর ম, তো র আর ম কি সেম বর্ণ? সেম বর্ণ না, কিন্তু আমরা মানে কলকাতার মধ্যে দেখবেন বা গোপাল ভাঁড় কার্টুনে দেখবেন বলে কম্ম, ধর্মটাও সেম। বুঝা গেছে বিষয়টা? দুটো ভিন্ন ধ্বনিকে আমরা কি করে ফেলি? এক করে ফেলি। বুঝা গেছে? হ্যাঁ, কাঁদনা থেকে কান্না, রাইট, কাঁদনা থেকে কান্না। এবার কি বুঝতে পেরেছেন সমীভবনের উদাহরণটা? যে দুটো ভিন্ন ধ্বনি, যেমন এই দেখেন, এই যে তৎ প্লাস জন্য, আমরা কি বলি? তৎজন্য। দেখেন ত আর জ দুটা ভিন্ন ধ্বনি, কিন্তু আমরা কি করে ফেলতেছি? এক করে ফেলতেছি। এটাই কি সমীভবনের উদাহরণ। আচ্ছা ফারিয়া, ক্লিয়ার? এই সমীভবনটা দেখেন কি লেখা আছে? তিন প্রকার: প্রগত, পরাগত, অনন্য। ওই যে প্রগত মানে কি? প্রথম স্বর কমন থাকবে। পরাগত, শেষের স্বর কমন থাকবে। অনন্য, কোনোটাই কমন থাকবে না। আপনারা এই এক্সাম্পল গুলো বই থেকে দেখে নিন, আমি আর ওইটা নিয়ে আলোচনা করতেছি না এখানে। এরপর আসেন ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি? এই ধ্বনি বিপর্যয়ের আরেকটা নাম বলা হয় বর্ণ বিপর্যয়। এটাকে বলা হয়, আপনারা সোজা ভাষায় লিখতে পারেন, স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন, এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। এখন স্থান পরিবর্তনটা কিভাবে? যেমন আমি বললাম, দেখেন এটা জানেন, কিন্তু আমি আসলে এক্সাম্পলটা দিতে রাজি না, তারপর রিক্সা, রিস্কা, এটাই তো। রিক্সা প্রথম বর্ণে ক ছিল, পরের অংশে স, কিন্তু প্রথমে এখানে স এসে পড়ছে, পরের অংশে ক। সেম আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে কি দেওয়া যায় বলেন? রিস্ক, রিস্ক, রিক্স, এভাবেই তো। রিক্স, রিস্ক, দেখেন রিস্ক এখানে প্রথমে স ছিল, পরে ক আসছে। রিক্সের মধ্যে দেখেন প্রথমে ক পরে স। একটু তো বুঝছেন? এই 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 পানি ভাত খায় হবে না। এখন দেখেন বিরানি স্বাদ দিতেছি। একটা পরীক্ষার কোশ্চেন দেখি পারেন কিনা। সিকান্দার বক্স দেখছিলেন তো? সিকান্দার বক্স, এই তুই আমার বক্স বাক্স কস কিনলে, আমি তো সিকান্দার বক্স। খেয়াল করেন তো দেখি, বক্স থেকে লিখলাম বক্স, কোন ধ্বনি পরিবর্তন? বক্স থেকে বক্স, কোন ধ্বনি পরিবর্তন? কমেন্টে জানান। হ্যাঁ, পিচাস থেকে পিচাস, আমি জানি এগুলো এক্সাম্পল মুখস্থ আছে। বক্স থেকে বক্স, বক্স কোন ধ্বনি পরিবর্তন? আচ্ছা দেখি কমেন্ট কাটটা রাইট আসে। বক্স থেকে বক্স, বক্স, বক্স থেকে বক্স কোন ধ্বনি পরিবর্তন? আচ্ছা, নাহিদ ইলেকশন ধ্বনি বিপর্যয়। দেখি আর কার কি মত। অন্তঃস্বরাগম, রাইট, রাইট। ইলেকশন সুমা, রাইট। আব্দুল ইসলাম বিপর্যয়, না বিপর্যয় হয় নাই। মশিউর রহমান, রাইট। নূরজাহান আক্তার, রাইট। অন্তঃস্বরাগম, রাইট। দেখেন নাহিদি বা অন্যান্য যারা ইয়া মনে করছে, দেখেন বক্স মানে কি? বক্সের মধ্যে কি কি আছে? ব, ক,
স, এভাবেই তো বক্স। আর বক্সর মধ্যে কি কি আছে? ব, ক, স, আর লাস্টে কি একটা ও উচ্চারণ। এখন আপনাকে ডসটা দিছে কোথায়? ডসটা দিছে হচ্ছে ওই যে বাক্স থেকে বাস্ক আমরা পড়ে গেছি এই টাইপের। দেখেন এখানেও প্রথমে ক, তারপর স, সেম এখানেও ক, এখানে স, তার মানে ধ্বনি বিপর্যয় হয়ই নাই। বুঝে গেছে বিষয়টা? উল্টার শেষে একটা বক্স আর বক্স একটা ও বেশি আসার কারণে এটা অন্তঃস্বরা কম। বুঝা গেছে? বুঝা গেছে? আপনাকে ডস দিছে কোথায়? ওই যে আজ থেকে আইজের একটা এক্সাম্পল দিলাম না, এই টাইপের এগুলা এক্সাম্পলটা কি বুঝতে পেরেছেন? বক্স থেকে বক্স কেন এটা ধ্বনি বিপর্যয় না? কারণ বুঝেন নাই? আচ্ছা ভালো করে দেখেন, আবার বুঝেন। বক্স দেখেন, বক্স যদি আমি ভাঙি তাহলে হবে ব, ক, স। তাহলে প্রথম অংশে কি আছে? ক আছে, পরের অংশে স আছে, শেষ। এটাও বুঝছেন? সেম আমরা যদি বক্স দেখি তাহলেও সেম। দেখেন প্রথম অংশে ক আছে, পরের অংশে স আছে। দেখছেন? এখানেও ক স, এখানেও ক স। তার মানে কি হয় নাই? কোনো ধ্বনি বিপর্যয় হয় নাই। বরঞ্চ দেখেন বক্সের মধ্যে তিনটা ব্যঞ্জন বর্ণ আছে, এখানেও তিনটা ব্যঞ্জন বর্ণ ঠিক, কিন্তু একটা এক্সট্রা ওকার আসে। আর ওকারটা কোথায়? শব্দের শেষে। আর দেখেন ও কিসের মধ্যে পড়ে? স্বরধ্বনির মধ্যে পড়ে। স্বরধ্বনির মধ্যে পড়লে কি হবে? স্বরাগম। এবার বুঝছেন? নাহিফ হাসান? আচ্ছা, এই জন্য পরীক্ষার হলে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। আমাদের দেশের মধ্যে আমানত শব্দটাকে উচ্চারণ করে আনামত। শব্দটা আসলে আমানত, এর থেকে উচ্চারণ করে আল্লাহর কাছে আনামত। দেখি বলেন তো এটা কোন ধ্বনি পরিবর্তন? আমানত থেকে আনামত, সরি আমান লিখছি কি লিখা, আমানত থেকে আনামত। হ্যাঁ রাইট, মশিউর রহমান। আমানত থেকে আনামত, এটা কি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। কারণ কি দেখেন, ম আর ন সেটাকে উল্টা কি করে দিছি? ন আর ম, এটাই তো। এখন আমি যদি কোশ্চেন করি আনামত থেকে আলামত কোন ধ্বনি পরিবর্তন? আনামত থেকে আলামত, এই কি কি আলামত শুরু করছো, এটা কি হবে দেখি, পারেন কিনা? কে আগে আনসার দিতে পারবেন দেখি? রাইট, ব্যঞ্জন বিকৃতি। কারণ কি দেখেন, আনামত আলামত, এখানে কয়টা বর্ণ? 1 2 3 4, চারটা। এখানেও কয়টা? 1 2 3 4, চারটা। শুধু কি হয়েছে? নর জায়গায় ল হয়ে গেছে। বুঝা গেছে? বুঝতে পারতেছেন? বিকৃতি, হ্যাঁ রাইট। না বিষমী ভবন হবে না তো সানি এমন। বিষমী ভবন কাকে বলে? বিষমী ভবন হয় যদি দুইটাই সেম বর্ণ হয়। এখানে কি কোনো দ্বিতীয় বর্ণ আছে? কোনো দ্বিতীয় বর্ণ তো নাই, তাহলে আপনি বিষমী ভবন বলতেছেন কেন? বিষমী ভবনের সংজ্ঞাটা কি ছিল? সমবর্ণ, মানে দুইটাই সেম বর্ণ হইতে হবে। আচ্ছা, মাথা ওলায় যাচ্ছে জি, একটু ভিতরে গেলে মাথা ওলা যাচ্ছে। আর পিএসসি তো বুঝেন, আপনাদের আওলা মাথা নিয়ে কি খেলা করে। এই বিসিএস বা পিএসসি সিস্টেম, এই যে বিসিএস সিভিল সার্ভিস কমিশন, এটা ইংরেজ গভর্নর শুরু করছিল, বাইর করবেন। এরপর আসেন হ বা র কার লোপ। হ্যাঁ রাইট, ওয়ারেন হেস্টিংস। আরে বাপ রে বাপ, ঠিক আছে খুঁজা বাইর করেন। হকার বা রকার লোপ, এইটা কি শুনেন। এই যে হ বা র লোপ, এটা ওয়ান কাইন্ড অফ অন্তর্হুতির উদাহরণ। হ বা র লোপ, এটাও কিসে বললাম? ওয়ান কাইন্ড অফ অন্তর্হুতি। অন্তর্হুতি আমরা কি বলছিলাম? যে আপনার কি বললাম, যে ব্যঞ্জন বর্ণের বিলুপ্ত হলে সেটা কি হয়? অন্তর্হুতি হয়। কিন্তু এক্সেপশনাল বা এক্সট্রা করে বলা হচ্ছে যদি কোথাও হ লোপ হয় বা র লোপ হয়। র লোপ যেখানে হয়, আমি লিখে দিচ্ছি, র লোপ বা রকার লোপ। রকার লোপে দ্বিত্ব হয়। সাধারণত কি বললাম, যদি র লোপ হয় বা রকার, রকার মানে বুঝছেন? রকার আবার হয় কি লেখা, মানে রেফ। রকার তো হয় না, হয় রিকার, রফলা। আমি একটু ভালো করে দেখে দিই। রেফ, রেফের কথা লিখলাম। কোথাও যদি রেফ লোপ পায় তাহলে সেখানে দ্বিত্ব হয়। এটা কিভাবে আমরা বুঝবো? সাধারণত যেমন আমি লিখলাম, দেখেন কর্ম, এখানে কি দেখেন তো একটা র উচ্চারণ আছে না, কর্ম। কিন্তু এটাকে কি উচ্চারণ করা হয় দেখেন তো? কম্ম। সেম আমরা যদি বলি কর্তা, দেখেন তো একটা রেফের উচ্চারণ আছে না? রেফটাকে আমরা কি বলি? কর্তা। সেম আপনাদের দেখেন পুরোহিত, একটা শব্দ পুরোহিত, পুরোহিত,
পুরোহিতের মধ্যে দেখেন তো রেফ বিলুপ্ত হয়েছে না, রেফ বিলুপ্ত হয় নাই, র বিলুপ্ত হয়েছে। এটাকে কি বলা হয়? পুরুত। তো আবারও বলতেছি যে এই যে এটা ওয়ান কাইন্ড অফ অন্তর্হতির প্রকার। পরীক্ষায় যদি র আর র লোপ থাকে তাহলে আপনি র লোপ দিবেন, কিন্তু যদি র লোপ না থাকে তাহলে কিন্তু আপনি অন্তর্হতি দিবেন। বুঝতে পেরেছেন? যে আরেকটা কি বললাম, রেফ যদি কোথাও লোপ পায়, রেফ এই দেখেন কর্ম রেফ, এই যে কর্তা লেফ, রেফ লোপ পেলে সাধারণত সেটা কি হয়ে যায়? দ্বিত্ব হয়ে যায়। কিন্তু যদি র লোপ পায় তাহলে কিন্তু দ্বিত্ব হয় না। বুঝতে পেরেছেন? দেখি কি বুঝা গেছে? বিশ্বভ্রমণ হয়ে গেল না কেন? সরি, সমীভবন হয়ে গেল না কেন? কোনটার উদাহরণ সমীভবনের বলছিলেন? আচ্ছা, পুরোহিত বুঝছেন নাই? কেন বুঝেন নাই? আচ্ছা দেখেন, পুরোহিত, এই যে পুরো, সরি, আরে বাপরে, মারাত্মক বাংলায় ঝামেলা বেড়ে, তো আবার ঝামেলা লাগে যে বাংলা একাডেমি আমার কোন ইয়ে দিচ্ছে। পুরোহিতরে কি বলে দেখেন তো? সরি, এটা হলোপের উদাহরণ, হলোপ। পুরুত, এই দেখেন হ লোপ পেয়েছে, পুরোহিতরে পুরুত। ঠিক আছে, আমি এটা পুরোহিত, এটা র লোপের না, এটা হ লোপের উদাহরণ। আমার ইয়া ছিল এটা। সেম দেখেন শাহরুখ, শাহরুখ। আচ্ছা, এই দেখেন শাহরুখ, শাহরুখ। এটা হ লোপের উদাহরণ, এটা র লোপের উদাহরণ না। যেখানে রেফ বিলুপ্ত হবে, যেখানে, আবার বলতেছি, র লোপ বা হ লোপ দুটোই কিন্তু কি অন্তর্হতির একটা প্রকারভেদ। কোথাও যদি র বা মানে রেফ বিলুপ্ত হয় তাহলে সাধারণত সেখানে কি হয়? দ্বিত্ব হয়। যেমন দেখেন এই যে রেফ বিলুপ্ত হয়েছে, আমরা কি বলতেছি? কম্ম থেকে কর্ম, থেকে কম্ম, কর্তা থেকে কর্তা। বুঝতে পেরেছেন? আর পুরোহিত থেকে পুরুত, দেখেন হ বিলুপ্ত হয়েছে, এই যে হ লোপ। সেম দেখেন শাহরুখ থেকে শাহরুখ, তারপরে যে ফলাহার থেকে ফলার, এগুলো সব কি হলোপের উদাহরণ। বুঝা গেছে? র লোপ আর হলোপটা বুঝতে বুঝা গেছে বিষয়টা? এখন কি বুঝতে পেরেছেন কোথায় র লোপ হয়েছে, কোথায় হলোপ হয়েছে? যেমন আমি বললাম আল্লাহ, আমরা বলতেছি আল্লাহ। সেম। দেখি এবার আপনারা, দেখি কোনো কোশ্চেন থাকে কিনা বলেন। বুঝা গেছে? এরপর আছে ব্যঞ্জন দ্বিত্ব। এটা আমাদের এত পরীক্ষায় আসে না। ব্যঞ্জন দ্বিত্বটা আমি মুখে বলি, কথা কথায়, যে আমরা কথায় শব্দের জোর দেওয়ার জন্য একই বর্ণ দুইবার উচ্চারণ করি। যেমন দেখেন এই যে তাবলিগ জামাতে কয় সকাল, সকাল কি বলে? সকাল, সকাল আসবেন বলে না। যেমন সবাই, সবাইটাকে উচ্চারণ করে কিভাবে? আপনারা সবাই বসেন, এভাবে বলে না। এটা কথায় জোর দেওয়ার জন্য এটাকে বলে দ্বিত্ব ব্যঞ্জন। এটা আমাদের পরীক্ষার জন্য তেমন একটা ইয়ে হয় না। স্যার সমীভবন তো কর্ম থেকে কম্ম, হ্যাঁ রাইট, সমীভবন কর্ম থেকে কম্ম হয়, রাইট, আপনার কথা ঠিক। সমীভবন কর্ম থেকে কম্ম করা যায়। একই এক্সাম্পল কয়েকটার সাথে মিলে যাচ্ছে, কোন এক্সাম্পলটা বলেন? আবার বলতেছি দেখেন, হ লোপ বা র লোপ যে জিনিসটা আছে, এটা হচ্ছে অন্তর্হতির একটা প্রকার। আবার হ লোপ র লোপটাকে বিক্রি করে যদি আপনি দুইটা বানান তাহলে সেটা সমীভবনের প্রকার হতে পারে, কোনো ব্যাপার না। পরীক্ষার হলে তো আপনাকে এই ঝামেলাটাই করে যে আপনি কম্ম পড়ে গেছেন র লোপ, পরীক্ষার হলে দিয়ে রাখছে সমীভবন, তখন আপনাকে সমীভবন দেখাইতে হয় বাধ্য হয়ে। পরীক্ষায় কোনটা দিবেন? পরীক্ষায় দেখেন, এটা ভালো করে বুঝে নেন। পরীক্ষায় যদি আসে আপনাকে স্পেসিফিক যেটা বলা আছে ওইটাই দিতে হবে, যদি পরীক্ষা অপশনে থাকে। যদি অপশনে না থাকে স্পেসিফিকটা, তাহলে আপনি যে কোনো রকম যেটা বানানো যায় ওটা দিবেন। ভালো করে বুঝে নেন, পরীক্ষার হলের মধ্যে যদি দেওয়াই থাকে কর্ম থেকে কম্ম, কোন ধ্বনি পরিবর্তন, অপশনে আছে সমীভবন, অপশনে আছে র লোপ, তাহলে র লোপটা কিন্তু স্পেসিফিকলি দেওয়া আছে, তাহলে র লোপ দিবেন। আর যদি র লোপ না থাকে তাহলে সমীভবন দিবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, ব্যঞ্জন দ্বিত্ব, হ্যাঁ, পক্কা পাক্কা, ঠিক আছে, বুঝা গেছে। পরীক্ষায় কোনটা দিবেন? সমীভবন, হ্যাঁ রাইট, জাহিদ রাজু রাইট। স্পেসিফিক যেটা থাকবে ওইটাই দিতে হবে, যদি না থাকে দেন আপনি যেটা বানানো যায় ওটা দিবেন। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই থাকবে। দেখি আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানান। দাঁড়ান আর একটু দেখি কি লিখে জানান। শুধু প্রশ্ন, কি প্রশ্ন করা যাবে ওটা বলা আছে তো।
আচ্ছা, 10 মিনিট টাইম, প্রশ্নোত্তর সেকশন। সমাস পড়াবেন? জানি না, সমাস আজকে না। থ্যাংক ইউ। আমি জানি না লেকচার কত হইলো না হইলো। আচ্ছা, মিউট খুলে দিচ্ছেন? মিউট খুলে দিচ্ছেন, কোশ্চেন করতে পারবে? ধন্যবাদ জাহিদ রাজু, জাহিদুল রাজু। ক্লাস অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। অনলাইন ক্লাস কিন্তু প্রচুর এনার্জির বিষয়। আমি বুড়ো মানুষ, এত এনার্জি পাবো কই? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে জানান, কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো মতামত থাকলে জানান। প্রকৃতি প্রত্যয় ক্লাস করছিলেন, ভালো লেগেছিল, ধন্যবাদ। লাবণ্য, ক্লাস খুব ভালো হয়েছে। সবগুলো একসাথে হলে প্রবলেম হবেই, এটা স্বাভাবিক। আপনি যদি ভালো করে পড়েন, জানেন, তাহলে আর কিন্তু প্রবলেমটা হবে না। ইউটিউব চ্যানেল ওমর ফারুক। OMARFARUQ, ওমর ফারুক। সবগুলো যদি আপনার এক্সপার্টনেস না থাকে, তাহলে কিন্তু আপনি সবগুলো একসাথে করলে মানে পেঁচে পড়বেন। আচ্ছা, যারা প্রশ্ন করবেন হাত তোলেন, কোনো সরাসরি প্রশ্ন থাকলে হাত তোলেন। হাত তুলবেন কিভাবে, মানে হাতের সিম্বল দেখান। বুঝছি বুঝছি, জানি এখানে দেখা যায়। কি, কোনো কোশ্চেন নাই? ওই, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। অবশ্যই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, জানেন কোন ছবির ডায়লগ? সব বুঝছেন, আগামীতে করবেন কোশ্চেন, এখন কি জমায় রাখতেছেন? এই যে আমি বই কোনো রেফার করতে রাজি না, কোনো বই রেফার করতে রাজি না। আপনি আগে নিয়মগুলো নিজের মতো করে খাতায় লিখে নেন। কোনো বইয়ের মধ্যে ক্লাসের মতো করে দেওয়া থাকে না, এটাই স্বাভাবিক। তাদের জন্য, আচ্ছা, হুমায়ুন কবির লিখছেন যারা নতুন তাদের জন্য, মানে যারা পুরান তাদের জন্য প্রবলেম হয় না, কিন্তু যারা নতুন তাদের জন্য প্রবলেম হয়। বারবার বলে, বারবারই তো বোঝানোর চেষ্টা করলাম। তারপর আপনার কোনো কোশ্চেন থাকলে এখন জানান। তাহারা তারা, এটা কি অবিশ্রুতির উদাহরণ হবে? দেওয়া যায়, কিন্তু আসলে স্বরসন্ধিটা অবিশ্রুতির উদাহরণ হয় না এগুলা। মানে এই যে মানে সর্বনামের এগুলো দিতে পারেন, এটা অবিশ্রুতির উদাহরণ দিতে পারেন। আর না হলে আপনারা ওই যে ব্যঞ্জন সন্ধি হলফ দিবেন, দুইটাই দেওয়া যাবে। আচ্ছা, তমা আগে পড়তে হবে। জি, এটা আমার প্রত্যেক ক্লাসে সবাই নিয়ত করে আগে পড়তে হবে। কিন্তু ওই যে শেষ 20 মিনিট পরে দেখবেন ব্যাটারি শেষ। উই হ্যাভ টু ডু না বলে উই হ্যাভ ডান করা উচিত আমাদের। উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ডু আমরা অনেক শুনছি। করতে হবে করতে হবে, এটা না বলে আমাদের করা করছে। ব্যাটারি অলরেডি শেষ হয়ে গেছে, হায় হায় রে। চার্জ দিয়ে আসেন, আমার ক্লাসগুলো কিন্তু খুব ভয়ঙ্কর ক্লাস হবে, মানে ভালোর জন্য না। বাংলা ভীতি ইনশাল্লাহ থাকবে না, এটুকু আমি বলতে পারি, বাংলা ভীতি থাকবে না। আমরা ছোটবেলা থেকেই, আর 9-10 এর বইয়ের মধ্যে আমাদের উপস্থাপনাটা আসলে এত ভালো না। স্বাভাবিকভাবেই দেখেন, আমি যে স্লাইড তৈরি করছি তার মধ্যে তো আমি শব্দ নেই। স্লাইড তৈরি করা আর ক্লাস বোঝানো দুটার মধ্যে বহুত পার্থক্য আছে। আর যদি কেবল মুখস্থ করে যান তাহলে হবে না। আচ্ছা, পরের ক্লাস কি সময় আমি জানি না, এটা এটা ইয়া থেকে বলা হবে, এটা এটা আমি বলতে পারি না, এটা এটা আমার কাজ না। হসপিটাল থেকে হাসপাতাল, এটা কি কোনো রুলস এর মধ্যে পড়ে? হসপিটাল থেকে হাসপাতাল দিবেন, সরাগমের মধ্যে দিয়ে দিবেন, সমস্যা কি? হসপিটাল, হাসপাতাল। হক আর র লোপের এই যে শাহরুখ শাহরুখ, কর্ম কম্ম, পুরোহিত পুরুত, এগুলো তো দিলাম। ব্যাকরণে 18 ব্যবস্থা করে দিয়েন, আমি দিলে তো হবে না, আপনার পড়তে হবে। আপনি না পড়লে হবে না।
আমাদের কাছে বাংলা সাবজেক্ট অনেক কাছে নফল। ওরে বাবারে, পরের ক্লাসগুলোতে স্যারকে চাই, আমি যদি সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ নিব, ব্যস্ত যদি না থাকি। উপস্থাপনা অসাধারণ, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। দোয়া করবেন যাতে আরো ভাবে উপস্থাপন করতে পারি। আর শুনেন, আপনারা এই যে ক্লাসগুলো করতেছেন, ইউটিউব বলেন, প্রচুর মাধ্যম আছে, কিন্তু আপনারা যারা বলতেছেন নতুন আইডিয়া নাই, এটা এইটা তো আর পিএসসি মানবে না। আপনি কবে অনার্স শেষ করছেন না করছেন, ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে প্রচুর পরিমাণে ভালো ভালো ক্লাস আছে, এগুলো একটু নেন। এখন আমরা বিসিএস ওলারা মনে করি ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান এই তিনটাই হচ্ছে সাবজেক্ট, বাকি সবগুলো নফল। তো এইভাবে তো হবে না। এত কঠিন বিষয় এমন সহজ করে বোঝানোর জন্য, জি চেষ্টা করেছি একটু সহজভাবে বোঝানোর জন্য। ধন্যবাদ। সানিয়া পারভিন, সানিয়া পারভিন। আচ্ছা, সরাসরি কোনো কোশ্চেন নেই আপনাদের? আচ্ছা স্যার, একসাথে লিখে আর বুঝতে গেলে প্রবলেম হয়, তবে বুঝছেন সব আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির, আপনি বলছিলেন ওই যে নতুন ইয়া, সমস্যা নেই, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন, আস্তে আস্তে বুঝে যাবেন। আসলে চেষ্টা করতেছি আমরা যতটুকু পারি ভালো করার। তারপরে তো বুঝেন, মানুষ তো আমরা, আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।